সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ ইনিশিয়েটিভের আজকের বিশেষ আয়োজন মিট বাংলাদেশ ইনিশিয়েটিভ এ এই প্রজন্মের মুখোমুখি কবি শামীম আজাদ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পার্থ সারথী দাস আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের আজকের অতিথি লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে এরই মধ্যে কবি শামীম আজাদ। শামীম আজাদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি অনেক খুশি হয়েছি আমাকে ডাকার জন্য। আর আপনারা যারা আসলে বাংলাদেশ ইনিশিয়েটিভের সঙ্গে আছেন তাদের সবাইকেই বলি আমার আজকে বড় আনন্দের দিন। ওরা আমাকে তরুণ প্রজন্মের মুখোমুখি করাচ্ছে। তো বাকি কথা হবে পরে, আমি আবার যাই পার্থর কাছে। আমরাও খুব খুশি হয়েছি যে আপনাদের আমাদের যে তরুণ প্রজন্ম তারা আপনাকে শোনার জন্য আমরা যখন অনুষ্ঠান অনেক আগে ঘোষণা করেছি, প্রচার করেছি, তখন থেকে তারা কিন্তু উদ্গ্রীব হয়ে আছেন। তারা আপনাকে শুনতে চান, আপনাকে জানতে চান। চলছে আগস্ট মাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি আমরা আমাদের আজকের অনুষ্ঠান থেকে অবশ্যই শ্রদ্ধা নিবেদন করছি। জাতির জনক চাইতেন তারুণ্যদীপ্ত বাংলাদেশ, তরুণরা স্বপ্নবাজ হবে এবং তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অভিযাত্রা শুরু করেছে, বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। আমাদের জাতির জনক অনুকরণীয় ব্যক্তিত্ব, তাকে তো মানুষ অনুসরণ করবেই, তরুণরা অনুকরণ করবেই, কিন্তু তার পাশাপাশি আমাদের এই সমাজে অনেক আলোকিত জন রয়েছে যারা তাদের জীবনে চলার পথে অনেক আলোকিত মানুষের সংস্পর্শে এসে তারা নিজেরা বিকশিত হয়েছেন এবং তারা আলো ছড়িয়েছেন। একটি মোমবাতি থেকে যেভাবে আরো অনেকগুলো মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি একজন অনন্য মানুষ আমাদের শামীম আজাদ। তার নামের আগে একটি শব্দ ব্যবহার করা হয়, কবি শামীম আজাদ। আমি বলবো একজন বহুমাত্রিক মানুষ শামীম আজাদ, তাকে আমরা যুক্ত করতে পেরেছি। তিনি লন্ডন থেকে তার তাজা শুভেচ্ছা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা তার প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি একটু ব্যাখ্যা দিতে চাই, আমি একটু বলতে চাই। অনেকে প্রশ্ন করবেন, কেন শামীম আজাদকে আপনারা নিয়ে আসলেন, এই প্রজন্মের মুখোমুখি করলেন? আমরা এই তরুণদের মধ্যে যে বিষয়টি দেখি, আমাদের তরুণরা কিন্তু স্বপ্ন দেখতে চান, তারা এগিয়ে যেতে চান, কিন্তু কোনো কারণেই তারা হতাশাগ্রস্ত হয়ে যান, হোঁচট খান। কিন্তু একজন শামীম আজাদ বাংলাদেশে যখন বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ চলছিল, প্রস্তুতি চলছিল, গণ আন্দোলন চলছিল, যখন গণ আন্দোলন চলছিল 1969 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন বাংলা বিভাগে। তিনি আমি যতটুকু শুনেছি তার মুখনিসৃত স্মৃতিচারণ থেকে, তিনি নারায়ণগঞ্জ থেকে বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতেন। সেই সময়ে 21শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন ঘোষণা করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি মাঠে ছিলেন। কোথায় তিনি ছিলেন না, তিনি নৃত্যে ছিলেন। সেই তিব্বত স্নো মেখে তিনি কিন্তু নৃত্যানুষ্ঠানে অংশ নিতেন, সেগুলো আমি শুনেছি, আমাদের তরুণরাও শুনেছেন। আমি যেটি বলতে চাই, একজন অনুপ্রেরণাদাত্রী, উৎসাহের অনন্ত উৎস আমাদের শামীম আজাদ। তিনি যেহেতু আমাদের উৎসাহের উৎস, সেই কারণেই তাকে আমরা যুক্ত করেছি, তারুণ্যের সঙ্গে যুক্ত করতে চাই তাকে। কারণ তরুণরা তার অভিজ্ঞতা, তার জীবনের যে পেরিয়ে আসা নানা প্রতিকূলতা কিভাবে তিনি জয় করেছেন, সেটি তারা জানতে পারবেন এবং উদ্দীপ্ত হবেন এবং তারা উদ্যমী হয়ে উঠবেন। আসলে আজকে বলবেন কবি শামীম আজাদ। তিনি শুধু কবি নন, একজন শিক্ষক এবং তিনি বহু মাত্রিকতায় পরিপূর্ণ একজন মানুষ। আমি বলবো, আমি যখন বাংলাদেশ ইনিশিয়েটিভের পক্ষ থেকে বললাম, আমরা প্রস্তাব করলাম যে আপনাকে এই অনুষ্ঠানে অংশ নিতে হবে, তিনি কিন্তু কখনোই না বলেননি। এবং আমি যেটি দেখেছি, তার চোখে মুখে মুগ্ধতা ছিল। এই মুগ্ধতা ছিল এই কারণে
যে তিনি তারুণ্যের সঙ্গে যুক্ত হতে চান। কবি শামীম আজাদ, আপনার প্রতিক্রিয়া যদি আমাদের শুরুতেই একটু বলেন। আপনি একটু বলেছেন, কিন্তু আপনি না একজন কবি যেহেতু আপনি যে অনুপম অনুপম সুন্দর ভঙ্গিতে আপনি কথা বলেন, এটা আমরা অনেক সময় ধরে শুনতে চাই। এখন যদি আমার আপনি কিছু বলেন। আমার মনে হয় পার্থ, আপনার শ্রোতারা একটু হতাশই হবেন, কারণ আমি আসলে অনুপম ভঙ্গিতে কি বলবো, এত প্রশংসা শুনে আমার জলপান করতে হয়েছে বারবার। না, সেটি কিন্তু আমি কিন্তু নিজে সত্যিকার অর্থে। তো আমি বলি যে আপনি বলেন যে আমি কেন রাজি হলাম, আপনি মুগ্ধ হয়েছেন, কিন্তু পৃথিবীর নিয়মটা কি? পৃথিবীর নিয়মটাই এই যে পৃথিবী তো সামনে এগিয়ে যায়, আর সামনে যখন এগিয়ে যায় তখন দেখা যায় যে পশ্চাৎপদ কেউ হতে চায় না। আমার মূলত এটাই আকাঙ্ক্ষা। আপনারাই তরুণ, আপনারাই আমাদের সম্মুখে আছেন, আমি তো আপনাদের কাছে যেতে চাইবই। আমার প্রিয় কবি খলিল গিবরানের একটা কবিতা আছে, এটা হচ্ছে চিলড্রেন। চিলড্রেন নামের কবিতার মধ্যে আছে যে আসলে বাবা মারা তাদের নিজেদের দেহ থেকেও যদি উৎক্ষিপ্ত হয় সন্তানরা, তবু কিন্তু তারা কিছুতেই তাদের অভিভাবক বা প্যারেন্টস নয়, বাবা মা নয়। তারা একটা ভিন্ন সত্তা, এবং তারা হচ্ছে আগামীর সন্তান। তো অভিভাবক বা বাবা মা তাদের শরীরটা যদি ধনুক হয়, ধনুক থেকে তীরটা ছুড়ে দেন। এখন এই তীর কি আর পেছনে আসে, না তীরের পেছনে পেছনে ছোটা ভালো? এটা আমার অনেক দিনের থেকেই আমার মনে হতো এই ব্যাপারটা। কবিতাটা আরো বেশি ভালো লাগে এই কারণেই, আমি মনে করি যে আসলে আমারই ছোটা উচিত তরুণ প্রজন্মের সঙ্গে। কারণ তবেই আমি নবীন হব, তবেই আমি নতুন জিনিস জানবো, তবেই আমি উৎসাহ পাবো, তবেই আমার জীবন প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে। তো সেটা কারণ আপনাদের কাছে কেন এসে আমি খুশি হয়েছি। আর আপনি যেটা বললেন যে আহ, দীর্ঘ জীবন পেয়েছি, সত্যিকার অর্থে পেয়েছি। তবে দীর্ঘ জীবন শুধুমাত্র বলে একটা কথা বলে না, অতিকায় হস্তি ও টিকে আছে, পিপীলিকাও টিকে আছে, তাই না? তো এখন এই যে দেহ অনেক বড় নিয়ে টিকে থাকা আর ছোট্ট একটা প্রাণীরও টিকে থাকা, এই টিকে থাকাটাই প্রধান নয়। জীবনটাকে অর্থময় করার জন্য ওই সময়টুকুতে কি করেছি আমরা, সেটাই কথা। তো সজ্ঞানে একটা বিষয় করেছি, সবসময়ই যে কোনো কিছুতে ব্যপ্ত থাকার চেষ্টা করেছি, যুক্ত থাকার চেষ্টা করেছি। কোনো কোনো রকমের কোনো মানে কোনো রকম বিন্দুমাত্র সুযোগের যদি একটু ইশারা পেয়েছি, আমি আসলে সেখানে লেগে পড়েছি। তো এটাই হতো হয়তো আমার জীবন আমাকে এতগুলো অভিজ্ঞতা দিয়েছে। আমি যে করেছি এই ফল আমার দেশ কতটুকু পেল, আপনারা কতটুকু পেলেন, আমার বন্ধু বান্ধব কতটুকু পেলেন, সবচেয়ে বড় কথা আমি নিজেই তো লাভবান হয়েছি। আপনি বলছিলেন, আহ, কিন্তু আপনার বলা আসলে আমরা থামাতে চাই না, আপনি বলে যান, সেটি আমরা চাই। তারপরেও যেহেতু সময় কম এবং বিভিন্ন অংশে আমাদের তরুণ প্রজন্মের অনেকেই কিন্তু আপনার কাছেও ইমেইলে প্রশ্ন পাঠিয়েছেন, আমাদের কাছেও প্রশ্ন করেছেন, এবং তারা প্রশ্ন করেছেন, তার সব প্রশ্নের তো জবাব অল্প সময়ে দেওয়া সম্ভব হবে না। নির্বাচিত কিছু প্রশ্ন আপনাকে আমরা দিয়েছি, আপনিও সেগুলো পেয়েছেন। তো তরুণ তরুণীরা যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন উত্তর পর্বে তাদের প্রশ্ন শুনে বা প্রশ্ন দেখে আপনি জবাব দিবেন। এই মুহূর্তে বাংলাদেশ ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি খুবই উৎসুক হয়ে আছেন আপনাকে সরাসরি প্রশ্ন করার জন্য, সাংবাদিক মোস্তফা মনোয়ার সুজন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। মোস্তফা মনোয়ার সুজন, তিনি যুক্ত বাহ, হচ্ছেন আমাদের সঙ্গে। স্বাগত মোস্তফা মনোয়ার সুজন আপনাকে। আপনি ধন্যবাদ যেহেতু ধন্যবাদ আপনাকে। প্রশ্ন ঠিক বলবো না, মানে প্রিয় কবির সঙ্গে সাক্ষাৎ, কথা বলা, আড্ডা, শেয়ারিং, এই তো আনন্দ। প্রশ্ন ব্যাপারটা ঠিক এখানে প্রযোজ্য নয়। শামীম আজাদ প্রিয় কবিকে কথা বলার জন্য পাওয়া অনেকটা মানে আনন্দ এবং ভাগ্যের অবশ্যই আনন্দের বিষয়।
তো যতদূর জানি শামীম আজাদ গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, অনুবাদ করেছেন, প্রবন্ধ লিখেছেন, স্মৃতিকথা লিখেছেন, নাটক লিখেছেন। তো উনি ঘুরে ফিরে মনে হচ্ছে যে প্রধানত কবি। ওনার সবকিছু আহ চিন্তা করে, বিচার করে বলবো না, চিন্তা করে মনে হচ্ছে যে শামীম আজাদ মূলত কবি। তো উনিও নানা সময় ওনার নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে আমাদের সেই বিখ্যাত প্রিয় রফিক আজাদের অনুপ্রেরণায় উনি কবি হয়ে উঠেছেন। রফিক আজাদ ওনাকে বলেছেন সঠিক যে সঠিক। স্বামী, ওই যে তোমার মানে আপনার গল্প, মানে গদ্য, মানে কবিতার মতো সুন্দর, হ্যাঁ কবিতার মতোই হয়ে উঠে। থ্যাংক ইউ। তো আপনি ওই কবিতায় যদি মানে ওই মানে প্রধান করে তো আর ঘোষণা দিয়ে নেওয়া যায় না, তো প্রধান হয়ে গেছে। ওনার কবিতা শুনে সবসময় মনে হয়েছে যে উনি প্রধানত কবি। বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত শামীম আজাদ আমাদের সঙ্গে এসেছেন, অনেক ধন্যবাদ। তো আপনার সম্পর্কে জেনে বুঝে যা বুঝলাম, ওই যে নানা সময়ে আপনার গল্প, নানা সময়ে আপনার কথন, আপনি তো স্মৃতিকথা, রূপকথার গল্প করেন। আপনাকে মানে স্বপ্নের গল্পের ফেরিওয়ালা বলা হয়। হ্যাঁ, ফেরিওয়ালি বলে অনেকেই, কিন্তু আমি ফেরিওয়ালি বলতে নারাজ। যেমন মহিলা কবি আমরা মানতে নারাজ, আপনি কবি এবং একদম। ফেরিওয়ালা। তো আপনি দেশ বিদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, বাংলাকে ইংরেজিতে করেন, ইংরেজি বিষয়কে আমাদের জন্য বাংলা করে দেন। হ্যাঁ, বাংলাদেশকে মেলে ধরেন বিশ্বের দরবারে, আর বিশ্বের যা কিছু সুন্দর সেটা আমাদেরকে আমাদের মতো করে উপস্থাপন করেন। অসাধারণ। আমরা এই ব্যাপারগুলো অনেক ফিল করি বাংলাদেশে বসে। তো প্রশ্ন ঠিক না, আমি মানে একটু জানতে চাই যে আপনি সবসময় মানে ভেঙেছেন, নতুন করে শুরু করেছেন, এটা আমাদের জন্য প্রেরণার একটা ব্যাপার। আমরা হয় কি, আমরা ব্যর্থ হয়ে নতুন করে শুরু করি, আপনি সফলতা থেকে নতুন করে শুরু করেছেন। কি, আপনার ছাত্র জীবন শেষ হলো, আপনি কলেজে অধ্যাপনা শুরু করেছেন, ঢাকা কলেজের মতো বিখ্যাত কলেজে। বলা হয় যে আব্দুল্লাহ আবু সাইদ স্যার সবসময় বলে যে এক ঢাকা কলেজে একটা সেকশনে যত স্টুডেন্ট, এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত গুড স্টুডেন্ট নেই। আপনি সেই কলেজে অধ্যাপনা করেছেন বাংলায়। তো আপনি এই অধ্যাপনা ছেড়ে আপনি এক জায়গায় বলেছেন যে ছাত্রদের মিছিল মিটিং করতে চায় না, আর ভালো লাগছে না। আবার আশপাশের ছেলেরা এসেও আপনার ক্লাস করছে মুগ্ধতা নিয়ে। আপনার কাছে মনে হচ্ছে যে আমি কি অভিনয় করছি নাকি, বা পড়াশোনা গুরু মানে প্রধান, নাকি আমাকে আসলে ওরা দেখতে আসে। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আপনি এক জায়গায় করেছেন। যাই হোক, আপনি ওটা ছেড়ে দিয়ে আপনি সাংবাদিকতায় আসলেন, দীর্ঘ সময় সাংবাদিকতা করলেন। তার মানে কি, আপনি নতুন করে শুরু করলেন। সফল একটা জায়গা থেকে আপনি আবার আরেকটা জায়গাতে শুরু করলেন সাংবাদিকতা, আরেকটা প্রফেশন, একটা পেশা পরিবর্তন করলেন। কিছুদিন পর আপনার আবার মনে হলো যে বাংলাদেশে আপনি দীর্ঘ সময় কাটিয়ে ফেলেছেন, এরপরে আপনার মনে হলো যে আপনি একটা ওই যে অবজারভারে কি মানে বিজ্ঞাপন দেখে বা যাই হোক আপনি বিদেশে চলে যাবেন, বিদেশে শিশুদেরকে নিয়ে কাজ করবেন। আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদেরকে নিয়ে কাজ করা শুরু করলেন নতুন করে, কিন্তু তাই না? আপনি একদম তাও সত্যি, একদম সত্যি। প্রতিষ্ঠিত হ্যাঁ, জায়গা থেকে আপনি নতুন করে শুরু করলেন। এরপরে কি হলো, আপনি ওখানে গিয়ে না আপনি লেখালেখি সাংবাদিকতা থেকে বের হয়ে সাংবাদিকতা থেকে বের হয়েছেন, কিন্তু আপনি লেখালেখি থেকে বের হননি। আপনি সেই দেশের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার পাশাপাশি সেই দেশের মূলধারার সঙ্গে যুক্ত হয়ে গেলেন। এমন না যে বাংলাদেশের প্রবাসী কবি, প্রবাসী লেখক আকারে রয়ে গেলেন সেখানে, তা না, কিন্তু আপনি ব্রিটেনের মূল ধারার সঙ্গে যুক্ত হয়ে গেলেন। মানে কি, সেটাও একটা যুদ্ধ। কিন্তু একটা দেশের একটা মানে ব্রিটেনের সংস্কৃতি আর সাহিত্য তো একদিনের না। তো যেখানে মানে শেক্সপিয়ার, যেখানে মানে এই এই মানে ওই মানে কালচারের সঙ্গে, ওই দেশের সাহিত্যের সঙ্গে আপনি যুক্ত হয়ে সে দেশের মূলধারা এবং আমাদের মূলধারা, আপনি ডুয়েল একটা অবস্থান থেকে শুরু করলেন, এবং 30 বছর ওখানে আপনি উপভোগ নিশ্চয়ই করছেন, না হলে তো থাকতেন না। বাংলাদেশ তো আপনার প্রিয় জায়গা, আমরা দেখেছি আপনি সবসময় বাংলা একাডেমির বইমেলাকে অনেক মিস করেন, বলেছেন। আপনি ছুটে চলে আসেন বাংলা একাডেমির বইমেলার সময়, সবসময় হয়তো পারেন না, কিন্তু আসেন। তো প্রবাস জীবনে আপনি কাটাচ্ছেন, উপভোগ করছেন। তো আপনার এই যে জীবনের বড় বড় পরিবর্তনগুলা, যেটা সাধারণত মানুষ সাহস করে না, আপনি প্রচন্ড রকমের সাহসী, প্রফেশন পরিবর্তনে সাহসী, জীবনের ধারা পরিবর্তনের সাহসী,
সোসাইটি পরিবর্তনে আপনি অনেক সাহসী, আমরা এর থেকে অনেক অনেক অনুপ্রাণিত হই। তো আপনি মোটামুটি একটা মানে জীবন কাটিয়েছেন, মাঝ বয়স যদি ধরি, আপনার দীর্ঘ আরেকটা মানে জীবন মানে আমরা শেষ আরো বয়স। হয়তো মানে দেখবো। শেষ বয়স বলবো না, আপনি তো মানে ওই যে ইচ্ছা করে আমরা, আমি আর পার্থ আজকে লাল শার্ট পরে বসছি যে মানে ম্যাডাম তো আমাদের মানে আমিও লাল বয়স পড়েছি। যাই হোক না কেন, বয়স নিয়ে কখনো মানে উদ্বিগ্ন হই না। মানে ওই যে দেশ বিদেশে তো এই বয়সে জীবনই শুরু হয়, তাই না? তো আপনার, আমরা আর আপনার এরকম বড় ধরনের কোন পরিবর্তন কি আরো দেখবো যা দেখে আমরা অনুপ্রাণিত হব? যে এই যে ওই যে আপনার ওই শুরুটা হয়েছে নাম পরিবর্তন দিয়ে, আপনি বলেছেন যে আপনি এক সময় মানে ওই যে শামীম তরফদার ছিলেন, এরপরে শামীম আজাদ হয়ে গেলেন, বলেছেন লেখালেখিতে নাম পরিবর্তন মানে ভয়ঙ্কর ব্যাপার, হ্যাঁ, এটা নতুন করে শুরু খুবই করতে হয়, নিজেকে খুবই establish ঝুঁকি। করতে হয়। তো একদম হয় কি, একদম। এখন এত অনুপ্রাণিত হই আর কি আপনাকে দেখে। তো আমরা এইরকম জীবনের ধাপগুলো আপনার একটু শুনবো। আর ওই যে আমি হয়তো পার্থ আমাকে আবার সুযোগ নাও দিতে পারে। আপনি বলেছিলেন যে ওই যে ওই আপনি আপনি একটা বড় কাজ করবেন, যে মানে অবরুদ্ধ হয়ে যায় চিন্তা, মানে মানুষের চিন্তা, হ্যাঁ, রাইটার্স ব্লক, এটা নিয়ে আপনার একটা কাজ মানে আমি জানি যতদূর যে মানে এটা নিয়ে কাজ করছিলেন, ওইটা কোন পর্যায়ে আছে? মানে আমরা ওই খুব মানে অপেক্ষা করি আর কি আপনার এই কাজগুলোর জন্য। আর হচ্ছে আপনার একটা মানে বিশেষ বই আছে, মানে মধ্যবিত্ত বদলে যায়। তো ওই বদলে যাচ্ছে। মধ্যবিত্ত বদলে যাচ্ছে, মধ্যবিত্ত যায় বদলে যাচ্ছে। যাচ্ছে, এটা আপনি অনুভব, আপনার অনুভূতি এই জায়গাটাতে, এটা আমরা তো মধ্যবিত্ত, মানে আমরা এটা একটু জানতে চাই যে আপনি কিভাবে দেখেন এই ব্যাপারটা এই মুহূর্তে। বইটা তো আপনার অনেক আগে, হ্যাঁ। আর আপনি নানা অভিধায়, আপনি নানা বিশেষণে বিশেষিত, হ্যাঁ, কবি কখনো, প্রাবন্ধিক, শিক্ষক। আপনার আরেকটা কথা বলা হয় না, সেটা হচ্ছে আপনি কিন্তু আবৃত্তি শিল্পী। আপনার কণ্ঠে আবৃত্তি একদম শুনেছি, না। হ্যাঁ। আর আপনার ওই একটা কবিতা আবৃত্তি আজকে শুনবো। আপনি যদি আপনার সম্ভবত আপনার জীবন নিয়ে মানে ওই কর্পূর শরীর, হ্যাঁ, ওই ওইটা বাহ, থেকে যদি আপনি যদি একটু বলেন। আমি ম্যাডাম ওই আপাতত বিদায় নিচ্ছি, আপনি এই কাব্যটা শোনাবেন, আর হয়তো আবার ঢুকবো, আর না হয় আপনার গল্প শুনেই আমি মানে আর ঢুকতে চাই না। থ্যাংক ইউ আপা। জন, অনেক আপনি কিন্তু ধন্যবাদ প্রশ্ন সুজন। করতে চাননি, কিন্তু অনেক প্রশ্ন এসে গেছে এবং আপনার অনেক। বক্তব্য আমি কিন্তু মনোযোগ দিয়ে শুনছিলাম। কি গভীরভাবে একজন কবি শামীম আজাদকে আপনি পর্যবেক্ষণ করেছেন, পাঠ করেছেন। আমি সত্যি আনন্দিত। আমি তো মুগ্ধ। আপা, এবং আমার কাছে কি মনে হয় পার্থ জানেন, আম, যে সুজন যেভাবে মানে আমার আমার কথা তুলে ধরলেন, আমিও আমাকে অন্যভাবে দেখলাম। মানুষের তো ব্যাপার হলো কি, ওই আয়না একটা সামনে থাকলে নিজেকে দেখা যায়, কিন্তু তার আগে যেটা হয়, কিভাবে দেখতে চাই আয়নার সামনে ওইভাবে সেজে গিয়ে দাঁড়াই। কিন্তু মানুষ যে, যারা পাশে আছেন তারা যে মানুষের আয়না, এটা আমরা ভুলে যাই। আজকে সুজন যেভাবে তুলে ধরলেন আমাকে, আমি সেই আয়নাতে দেখে আমার একটা জিনিস মনে হলো যে অত্যন্ত প্রশংসার সঙ্গে সুজন অনেক কথা বলেছেন, কিন্তু কি জানেন, বাংলাদেশে জন্ম হওয়া একজন নারী, নারী আমরা জানি যে তার সংস্কৃতি বহন করে নিয়ে যায়। একজন নারীকে দেখলে বোঝা যায় যে তার ইতিহাস, ঐতিহ্য, তার বাচন, তার সামাজিক অবস্থান দিয়ে দেশ চিহ্নিত হয়। কিন্তু একজন নারীর যা জীবনে যে প্রতিকূলতা আসে, সেগুলোকে তিনি যেভাবে কাটিয়ে তোলেন, সেগুলো আসলে বাংলাদেশেই আমার তার প্রশিক্ষণ হয়ে গেছিল। এই প্রশিক্ষণ হতে গিয়ে প্রথম থেকেই নাম ছিল তরফদার, তার থেকে বিবাহের পর নাম আজাদ হলো। সেটা ছাড়াও বিভিন্ন পর্বে আমি বলি যে আমার জীবন আসলে, আপনারা বলেন না অনেক সময় যন্ত্র কেনেন না, 3 in 1, 2 in 1, আমার তো 4 in 1। ঠিক শামীম তরফদার থাকতে একবার সাহিত্য ক্ষেত্রে এক ধরনের একটা অবস্থান তৈরি হলো, ললনাতে লিখতাম, পূর্বদেশে লিখতাম, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পর 72 সালে বিবাহ হলো, তখন আমি পরিচিত শামীম তরফদার হিসাবে। তারপর যখন দেখা গেল যে আমার বিবাহ হলো আবুল কালাম আজাদের সঙ্গে, তার নামের আজাদটা যুক্ত হয়ে যাওয়ার পরে অদ্ভুত ভাবে একটা জিনিস লক্ষ্য করলাম যে সম্পাদকরা আর আমার লেখার ছাপছেন না, অর্থাৎ আমার নামটা তাদের পরিচিত নয়। তো আমরা তো আসলে আজকে যেখানে প্রশ্ন উত্তরেও যাব, এখানে আহ
এই জায়গাতে একটু একটু যাচ্ছি। পার্থর কাছ থেকে পাওয়া প্রশ্ন একজন করেছিলেন, তিনি বলেছেন, তিনি জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশ থেকে সাহিত্য রচনায়, তার নাম হচ্ছে নওশাদ জামিল, তরুণ কবি ও লেখক, মগবাজার, ঢাকা থেকে আমার কাছে প্রশ্ন রেখেছিলেন যে বাংলাদেশ থেকে সাহিত্য রচনায় কবি সুফিয়া কামালের পর কোন নারী তার সমপর্যায়ে শক্তি কি দেখাতে পেরেছেন? আমি বলতে চাই নওশাদ, আমি কেন নারী প্রসঙ্গে আপনার প্রশ্নটা এক করে দিচ্ছি, সেটা হচ্ছে যে কবি যখন বলি আমরা, একটু আগে সুজনও যেটা বলেছেন, সেটা কবি পরিচয়টাই তার বড়, নারী কিংবা পুরুষ সেটা বড় নয়। তার সঙ্গে কিভাবে কেন নারীর পেছনে ব্যাগেজটা জুটে? কারণ তার কর্মপন্থার জন্য, তার জীবন অভিজ্ঞতার জন্য। কারণ সুফিয়া কামালকে তখন একজন সমাজ সংস্কারক হিসাবে যে ভূমিকা করতে হয়েছে, তখন তাকে বারবার নারী বিষয়গুলো টেনে আনতে হয়েছে। আজ পর্যন্ত আপনারা খুব চাইলেও খুব মনে করতে পারবেন না বিদ্যাসাগরের পর কোন পুরুষকে বলতে পারবেন আপনারা বাংলাদেশে যে নারীদের কারণগুলো নিয়ে এভাবে সোচ্চার আছেন। সে আরেক নারীকেই বলতে হয়েছে। এবং সে দেখা যায় যে সুফিয়া কামালকে তখন সমাজ সংস্কারক একটা একটা পরিচয়, আর একটা হচ্ছে কবি। কবি চাইতে সমাজ সংস্কার তার ছাপিয়ে গেছে বলেই আমরা তাকে ওভাবে দেখি। তো কিন্তু চিন্তা করেন, সুফিয়া কামালের সমকক্ষ কত পুরুষ কবি তো আছেন, তারা কি সমাজের ওই দায়িত্বটি করছেন? তারা ওই সমাজের ওই দায়িত্ব তাদের করতে হয়নি। তাদের জন্য তাদের পথটা আগেই সুগঠিত হয়ে আছে এবং সেখানে অন্য কেউ আসতে পারেনি। সুতরাং তারা ওখানে যখন মানে দাঁড়িয়েছেন, তখন তাদেরকে আর কিছু নিয়ে ভাবতে হয়নি। তখনকার সময়ে যে কবি ছিলেন সবার সমানই ছিলেন সুফিয়া কামাল। এখনকার সময় যে কবি আছেন, আমি পুরুষদের, আমার একটা কবিতা আছে যে জাগ্রত পীর বলে যদি কথা হয়, তবে আমিও পীরানি, না হলে স্বপ্নে কেন ওহি আসে, আমারও তো একই রকম দশা। সুতরাং বিশ্বভাষ্যে কবিরা যদি পীর পয়গাম্বর, আমিও পীরানি তবে, বহুদিন ধরে বিলাইতেছি কবিতার আতর। এখন আপনাদের প্রজন্ম কি সুন্দর করে এগুলি কিন্তু আমাকে বললেন, কিন্তু তার আগের প্রজন্ম, যেই প্রজন্মে আমি আছি, বা তার পরের প্রজন্ম, তাদের কিন্তু এই ব্যাপারটা এখনো খোলাসা হয়নি, ফিরে চলে যায় আগের কথায়। সুতরাং আমাকে ওই নারী বলেই আমাকে কিছু বাড়তি কাজ করতে হয়েছে, বাড়তি কিছু ব্যাপার করতে হয়েছে। সেই ব্যাপারের মধ্যে অন্যতম হচ্ছে, আমি বলি যে পৃথিবীর দাবি মিটিয়ে আমার কবি সত্তা বা আমার যে শিল্প সত্তা আছে, তাকে সেখানে আমি আগুন দিয়েছি, সেখানে আমি অঙ্গার জ্বেলেছি, সেখানে আমি উত্তাপ দিয়েছি। অর্থাৎ সমস্ত পৃথিবী ঘুমিয়ে গেলে আমি বলি যে আমার প্রবৃত্তি হয়েছে রাতে রাতে। সারা জীবন আমি রাতে লিখে এসেছি, সবাই ঘুমিয়ে গেলে। কারণ একজন নারীর কাছে পৃথিবীর থেকে আর কোনো, তখন কোনো আর প্রয়োজন থাকে না, অথবা তার কাছে কোনো চাহিদা থাকে না। রাতটা নারীর নিজস্ব। অর্থাৎ আমি এই যে আমার জীবনের আয়ুকে বিনিয়োগ করে আমি আমার জীবন কিনেছি। আমাকে একটু মনে করিয়ে দিলে হবে আমি যেটা বলতে চাচ্ছিলাম। আমি কি কথা মতো এগোচ্ছি? পার্থ, একটু ধরিয়ে দাও। সেটি আপনি বলে যান, সাধারণ মানে এই বিষয় তো মানে জানা প্রয়োজন আসলে, এই ব্যাপারগুলো তো আমাদেরকে অনুপ্রাণিত করে, আপনাদের জীবন প্রণালী আমাদেরকে অনুপ্রাণিত করে। কারণ এই যে এই পদ্ধতি আপনি যা বলছেন, এটা তো একটা মানে রোড ম্যাপ, তাই না? এটা তো একটা জীবনের মানে অসাধারণ একটা জীবনের রোড ম্যাপ। তো এই জীবনের প্রণালী, জীবন যাপন, হ্যাঁ, আপনাদের জীবন যাপন আমাদের জানাও প্রয়োজন, নানা কারণে জানা প্রয়োজন। এই প্রয়োজনটা বহুবিধ। তো এখানে সুজনের কথা থেকে একটা ব্যাপার দেখছিলাম যে সুজন আমাকে অনেক কাজ করার কথা বলছিলেন, একটার পর একটা কাজ করে গেছি, বারবার নিজেকে ভেঙেছি, বারবার গড়েছি, একটা প্রতিষ্ঠিত জায়গা থেকে একটা অপ্রতিষ্ঠিত জায়গায় গিয়ে আরেকটা ঝুঁকি নিয়েছি। আমার মাঝে মাঝে মনে হয় এটা যে মানে মানুষের তো অনেক প্রশিক্ষণ লাগে, একটা ড্রাইভিং করতে গেলে একটা প্রশিক্ষণ লাগে, মাস্টারি করতে গেলে লাগে, মিষ্টান্ন তৈরি করতে গেলেও লাগে, কিন্তু এই যে জীবনে
জন্মগ্রহণের আগে কোনো রকম ট্রেনিং, কোনো প্রশিক্ষণ না নিয়েই জন্মেই দেখি যে অভিজ্ঞতা জীবনটা নেই, একটা, প্রশিক্ষণ নেই। কিন্তু জন্মে গিয়েই দেখি জীবনটা একটা মধুর হাড়ি। কিছু করিনি কিন্তু পেয়ে গেছি একটা মধুর হাড়ি। এখন এই মধুর হাড়ির তো আর শেষ নেই। সুতরাং আমি যখনই যাতে হাত দিয়েছি, আমি অনেক সময় আমাকে এইভাবে বলি, আমাকে কুটো দেখলেই আমার প্রাণটা নেচে ওঠে। আমি কি করতে পারি? তো সেই কুটো গুলো করতে গিয়ে হয়তো একটার পর একটা বদলেছি। সুজন বলছিলেন যে আসলে অনেক অর্জন, আমি অর্জন দেখি না, আমি দেখি যে ব্যাপক অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতা নেবার সুযোগ থাকলে আমি নারী কিংবা পুরুষ সেটাকে আমি 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 নিজে বিবেচনা করিনি। আর কেন একটা পর্যায়ে বাংলাদেশে বিচিত্রার মতো পত্রিকাতে একজন সাংবাদিক হবার পরেও, ঢাকা কলেজে সরাসরি শিক্ষকতা করার পরেও হঠাৎ আমার মনে হলো যে আর কিছুদিন পরে আমার 40 বয়স হয়ে যাবে। শুনেছি 40-এর পর নাকি শরীরে একটি আঁশও জন্ম নেয় না। আমার তখন মনে হলো যে আমি কি আর চ্যালেঞ্জ নিতে পারবো? মুক্তিযুদ্ধ হয়েছে, আমার জীবন যাপনে আমি 2 সন্তানের জননী হয়েছি, তার মধ্যেও মানে একটার পর একটা ব্যাপার করে গেছি। ঢাকা টেলিভিশনে আমি এই প্রথম ফাঁকে একটু বলে নিই আপা, আপনি বলো। কিন্তু টাঙ্গাইলের কুমুদিনী কলেজে পড়াশোনা করেছেন। সন্ধ্যার সময় হারিকেন বাতি জ্বলতো, মনে হতো আপনি মনে করতেন জোনাকি পোকা জ্বলছে। সেই যে সেখানে কিন্তু আপনি বলেছেন ওখানে যারা মেয়েরা পড়াশোনা করতেন তাদের কিন্তু ভ্রূণ হতো না। এর কারণ সেখানে স্বাস্থ্যপ্রদ খাবার সরবরাহ করা হতো। আহ ওই কুমুদিনী কলেজের অভিজ্ঞতা যদি আপনি সুযোগ পান আমাদের লাইভে একটু অনেকেই জানতে চেয়েছেন। আচ্ছা, আমি কুমুদিনী কলেজটা বলতেই চাই, কারণ বারবার আমার 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 কথায় ঘুরে ফিরে আসবে 71, বারবার আমার কথায় ফিরে আসবে বঙ্গবন্ধুর চেতনা, বারবার ফিরে আসবে বাংলাদেশ আমাকে কিভাবে একজন বৈশ্বিক নারী বা বৈশ্বিক মানুষ হবার জন্য আমাকে অভিজ্ঞতা দিয়ে সারা বিশ্বে আমাকে তীরের মতো ছুড়ে দিয়েছে। আমাদের দেশে যে কতগুলো অভিজ্ঞতা আমি পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে আপনাদের তরুণরা জানতে চাচ্ছেন কুমুদিনীর কথা। কুমুদিনী কলেজটি স্থাপিত হয়েছিল নারী শিক্ষার জন্য। দানবীর রণদা প্রসাদ সাহা, আরপি সাহা নামে পরিচিত ছিলেন। তিনি মির্জাপুর ভারতেশ্বরী হোমস করেছেন, মির্জাপুর হাসপাতাল করেছেন, বহু দাতব্য প্রতিষ্ঠান করেছেন। তার মধ্যে কুমুদিনী কলেজ ছিল একটি, এবং আমি সেখানে গেলাম। একটু আগেই আসলে সুজন একটা ব্যাপার বলল যে 69-এর গণ আন্দোলনের সময় যখন ওই কলেজ থেকে বেরিয়ে গিয়েছিলাম, তখন আসলে কলেজ থেকে বহিষ্কার করার ফলে আমাকে নারায়ণগঞ্জে বাবা মার কাছে চলে আসতে হয়। তো সেই প্রতিষ্ঠানটিতে অত্যন্ত ছিলেন পাকিস্তানি অধ্যক্ষ ছিলেন, এবং স্বাভাবিকভাবেই তিনি সেটা পছন্দ করেননি। কিন্তু বলছিলাম যে জ্যাঠামণি বা আরপি সাহা, উনি যে আসতেন নারী শিক্ষার জন্য, তার যে মন প্রাণ, তিনি যে এসে আমাদের সঙ্গে মাঝে মাঝে অনেক প্রণোদনাদায়ী কথাবার্তা বলতেন, সেগুলো আমাদের অনেক ভালো লাগতো। এবং তার যে বহির্বিশ্বের যে অভিজ্ঞতা, সেই জন্য তিনি করতেন কি, আমাদের খাবার ইত্যাদির মধ্যে ছিল একেবারে সবজি। এবং এই আমার মনে হয় তখন জীবনে জানতাম না যে এই যে একটা পরিস বলে একটা খাবার আছে, ওট দিয়ে যেটা তৈরি হয়, আমরা সেটা সেখানে সেখানে খেয়েছি। এবং আমার অদ্ভুত লাগে যে কুমুদিনী কলেজে যে জীবনটা যাপন করেছে, আমার বাবা মা তখন নারায়ণগঞ্জে থাকতেন, বাড়িতে তখন উপরে ফ্যান চলছে, এবং তাদের ঘরে একটা ফ্রিজ আছে, এবং আমি যখন গিয়ে দেখতাম তারা এভাবে আছেন, কিন্তু আমি কুমুদিনীতে সেই হারিকেন জ্বালিয়ে কেরোসিন তেল ভরে রাত্রিবেলা আমাদের প্রক্ষালনের জন্য লাইন ধরে 3-4 বন্ধু একসঙ্গে যেতাম। সেই সিঁড়ি দিয়ে উঠতে হতো, সে অদ্ভুত একটা জায়গায় করতাম, পাশ থেকে শিয়ালের ডাক শোনা যেত। রাত্রিবেলা ঘুমোতে গেলে গাছ থেকে একটা বড় বড় পাকা জলপাই টুস করে পড়তো, মনে হতো যেন একটা জাম্বুরা পড়লো। মানে সেই ভীতিজনক এবং সুখজনক এবং বিস্তর একটা মাঠ ছিল, মাঠে দৌড়ে দৌড়ে মজা করেছি। একটা শাপলা পুকুর ছিল, সেখানে সাঁতার করেছি দিনের বেলা। অত্যন্ত প্রাকৃতিক ভাবে ওখানে 2 বছর আমার জীবনে সাংস্কৃতিক ব্যাপারে আচ্ছা, আমি ওখানে শব্দ শুনতে পাচ্ছি একটু। আপনারা কি না কোনো শব্দ ঠিক আছে। না এখন শুনতে পাচ্ছেন না তো? না ঠিক আছে, ঠিক আছে, কোনো বিঘ্ন শব্দ, ঘটছে না। এই শব্দ শোনা যায়?
হ্যাঁ, আচ্ছা, আমার বাসায় আরেকটা মোবাইল আছে যে ওটা থেকে শব্দটা বাইরে বাইরে আপনি শোনা আপনার যাচ্ছিল। মাইকটা অফ করে দেন, অর্থাৎ মাইক অফ করে দেন। হ্যাঁ হ্যাঁ, মাইকটা অফ করতে হবে। হ্যাঁ, এখন গেছে আর কি। তো আমার জীবনের এত অভিজ্ঞতা রে ভাই, আমি কোথা থেকে কোথায় যাই বলো। তো কুমুদিনী কলেজে যেহেতু আরপি সাহা অত্যন্ত সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন, তার নাটক, গল্প এবং দেয়াল পত্রিকা এগুলি দিয়ে আমার যে লেখার সূচনা হলো, তখন দেখা গেল আমার পিতা যিনি সরকারি অফিসার ছিলেন, আবু আহমদ মাহমুদ তরফদার, তিনি ভয় পেয়েছিলেন জামালপুর গার্লস স্কুল থেকে যখন 21শে ফেব্রুয়ারির সময় এরকম দেয়াল টপকে বাইরে গিয়ে আন্দোলনে চলে যেতাম। বলছিলেন আমার মাকে যে স্বামীকে এমন একটা জায়গায় আটকাতে হবে যাতে রাজনীতিতে না যায়, নাইলে তো আমার চাকরি চলে যাবে। তখন তো সে আইয়ুবের সময় ইত্যাদিতে, মোনায়েম খানের সময় অনেক তাদের উপর নিষেধাজ্ঞা ছিল। তো সেই যে আমাকে দেখেন, একটা ব্যাপার আমার মনে হয় যে আজকে তরুণরা যারা আছেন তারাও জানেন যে বাবা মার কথাগুলো খুব মন দিয়ে আসলে ধারণ করতে হয়, তারা ঠিক বোঝেন যে আমাকে তখন আমার যে যে ভেতরের যে শক্তিটা, যে উৎসাহটা, যে উদ্দীপনা ছিল, সেটি তখন সাংস্কৃতিক খাতে প্রবাহিত হয়ে গেল। রাজনীতিতে আমি আর গেলাম না, আমি রাজনীতি সচেতন রয়ে গেলাম সারা জীবন, কিন্তু আমি সরাসরি রাজনীতি করলাম না। আমি যে স্কুল থেকে পাশ করেছি সেখান থেকে মতিয়া চৌধুরী পাশ করেছেন। তা আমি জামালপুর গার্লস স্কুলে যখন পড়তাম, আমি শুনতাম যে আমাদের শিক্ষকরা বলতেন এই দুষ্টুমি করলে, এই তোমরা এরকম করছো জানো এখানে কে পড়ে গেছেন, মতিয়া চৌধুরী। আমার তখন মনে হতো কোনোদিন কি কেউ আমার নাম উচ্চারণ করবেন আমার সেই স্কুলে। এবং সে এক পরম ভাগ্য, সে গল্প আরেকদিন বলতে হবে। আমি যখন এত বছর আপনি পরে যে ফেরত গেছিলাম স্কুলটির কথা বলছেন সেটি কি জামালপুরে? জামালপুর গার্লস স্কুল, আব্বা তখন ছিলেন জামালপুরে, কাজ করতেন ওখানে আপা, মহকুমা আমাদের খাদ্য যেহেতু নিয়ন্ত্রক ছিলেন। সময় সময় যাচ্ছে, সময় কিন্তু সীমাবদ্ধ, সময় কিন্তু তার মতো করেই চলে। তো অনেক হ্যাঁ, তরুণ তরুণী আপনার কাছে প্রশ্ন পাঠিয়েছেন, সেই দিকে একটু নজর যদি আপনি দেন, আপনার কাছে প্রশ্নগুলো নিশ্চয়ই পৌঁছে গেছে এর মধ্যে। আমার কাছে প্রশ্ন যে এসছে, আমি নওশাদের প্রশ্নের উত্তর আমি হ্যাঁ, বললাম। তবে ফাহাদ আমাকে চমৎকার প্রশ্ন করেছেন, যেটা সুজনের সঙ্গে মিলে যায়। ফাহাদ প্রশ্ন করেছেন, ফাহাদ আহমদ প্রশ্ন করেছেন যে আপনার সারা জীবনের অর্জিত জ্ঞান অভিজ্ঞতা থেকে যদি একটি মাত্র উপদেশ কিংবা পরামর্শ দিতে বলি, তাহলে সেটা কি দেবেন? তা আমি এই যে এই উত্তরটা আসলে সুজনের সঙ্গে হয়ে গেছে। আমি বলবো একটি মাত্র পরামর্শ যদি দেই তাহলে সেটা হচ্ছে, পৃথিবীর অনেক কিছুই আপনার কাঙ্ক্ষিত হবে না, সুতরাং পৃথিবীর মতো করে নিজেকে পরিবর্তন করা, অর্থাৎ পরিবর্তন করার ক্ষমতাটা অর্জন যদি করা যায়, তাহলেই কিন্তু আমার মনে হয় এটাই আমার সারা জীবনের অভিজ্ঞতা, যার জন্য জীবনের পরতে পরতে নানান জায়গায় নিজেকে আমি বদলেছি। মজার একটা প্রশ্ন করেছেন কাজল গোয়ালা, তিনি শিল্পী, লাক্কাতুরা সিলেট থেকে। আমার আমার আপনার বাড়িও সিলেট কিন্তু আমার সিলেট বাড়ি। বিভাগে, সিলেট অঞ্চলে। আমার বাড়ি সিলেট বিভাগে, আমি মৌলভীবাজারের কন্যা। তো আপনি কেন কবি হতে গেলেন? কবিতা আপনাকে কি দিয়েছে? এত মজা লাগলো আমার প্রশ্নটা পড়ে। মৌলিক কবি প্রশ্ন। হতে, মৌলিক প্রশ্ন, কিন্তু কবি হতে যাইনি আমি, কবি হয়েই জন্ম নিয়েছি। আমার যে চোখ, তাতে মানে আমি যা দেখি, আমি যে সুগন্ধ পাই, বর্ণ, গন্ধ, শব্দ, এগুলো সব সময় 2-3 মাত্রা ছাড়িয়ে আমার মাথায় গিয়ে সেগুলো স্থায়ী রূপ পায়। সুতরাং আমি বলবো যে আমি কবি হয়ে জন্মেইছি। কিন্তু তারপরে কি বলবো, আরেকটা ব্যাপার, যে কবিতা আপনাকে কি দিয়েছে? কবিতা আমাকে কি দিবে? আমি তো কবিতা লিখছি বলে আমি তো আনন্দেই আছি। বরং আমি বাংলাদেশের কবিতাকে দিয়েছি। আমার মতো অবস্থানের একটি নারী বাংলাদেশ থেকে এত অভিজ্ঞতা পেয়ে, এত ভালো ভালো প্রতিষ্ঠানে পাঠের পর সে যখন বিদেশে এসেছে, মানুষ যখন বিদেশে যায় তাকে কেউ কোনো দায়িত্ব দেয় না, নিজের ভেতর থেকে একটা দায়িত্ববোধ জাগে। সেটা হচ্ছে তার দেশের পতাকা, দেশের মূল্যবোধ এবং দেশের, আমি যেহেতু শিল্প সংস্কৃতির দূত, আমার মনে হয়েছে আমার দায়িত্ব হচ্ছে এটাকে তুলে ধরা। এখন এখানে এসে আমি যেহেতু কবিতা, গল্প, উপন্যাস যাই হোক না পঠন পাঠন এবং কিছু প্রশিক্ষণের মাধ্যমে যখন কাজ করেছি, করার পর যে আমার যে অধীত বিদ্যা হয়েছে,
সেই বিদ্যায় আমি এদেশে টিকে থাকার জন্য ইংরেজিতে লিখছি, কিন্তু বাংলায় যা লিখছি সেটা আমি বাংলা সাহিত্য চর্চা করছি বলে আমাদের বাংলাদেশের সাহিত্য ভান্ডার এগিয়ে যোগ হচ্ছে। এবং এই যে ডায়াসপোরার মানুষদের অভিজ্ঞতা, এটা আমাদের বাংলা সাহিত্যে একটা 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 সুচিন্তিত এবং সুনিশ্চিত এবং সুন্দর একটা শক্ত অবস্থানে আছে। কাদের জন্য? আমরা যারা দেশের বাইরের থেকে নানাবিধ অভিজ্ঞতাকে অনুবাদ করে বা ভাবার্থ করে আমাদের নিজেদের বাংলা সাহিত্যে দিচ্ছি। আরেকটা বলবো, কিন্তু এই ফাঁকে আমি একটি সম্পূরক প্রসঙ্গ উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ বাংলায় পড়তে চাইলেন, কিন্তু আপনার বাবা চাইলেন ইংরেজিতে পড়ার জন্য। সেই জায়গাটায় কিন্তু শেষ পর্যন্ত আপনি বাংলায় ভর্তি হলেন। আর এই যে বাংলা সাহিত্যের প্রতি আপনার যে প্রেম বা ভালোবাসা, সেখানে আপনি পড়তে গিয়ে আমাদের শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী, আনোয়ার পাশা, তাদেরকে আপনি প্রত্যক্ষ করলেন, সেটাও তো একটা পরম পাওনা আমি বলবো। বিশাল পাওনা পার্থ, বিশাল পাওনা। আমি যখন কুমুদিনী কলেজে যেটাকে বাংলাতে এটা অনেক ভালো ফলাফল করার ফলে আমার মনে হলো আমি বাংলা সাহিত্যে পাঠ করব। যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম, বাবা তখন নারায়ণগঞ্জে ছিলেন, কিন্তু বললেন যে না, তোমাকে ইংরেজিতে পড়তে হবে, আমিও বাংলা ছাড়া পড়বো না। তো সেরকম নিয়ে বেশ শেষ 2-3 দিন আছে, তখন অনেক কান্নাকাটি হচ্ছে। আম্মা একটা সমাধান করার জন্য ডাকলেন। এই যে তরুণ প্রজন্মে যারা আছেন তারা শোনেন যে বাবা মার সঙ্গে রাগ করে থেকে কথা বন্ধ করলে লাভ হবে না, কথোপকথনে আসতে হবে। এখানে দুর্বিনীত না হয়ে কিন্তু নিজের কথাটা তুলে ধরা যায়। তখন আব্বা আমাকে জিজ্ঞেস করলেন যে সিলেটি ভাষায় বলেন, তোর বাংলাত অতটা মধু আছে যে তুই পড়তে চাস? তখন আমি বললাম যে বাবা, যাদের বই পড়ে পড়ে আমি এত ভালো ফলাফল করেছি, ওই শিক্ষকরা স্বয়ং আমাদেরকে পড়াবে বাংলা ভাষায়। আর আমার খুব ইচ্ছা মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, এদের সঙ্গে আমি শুনেছি বাংলা বিভাগের অনুষ্ঠানগুলিতে নীলিমা ইব্রাহিম এরা মঞ্চে ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করেন। আমার তাদের সঙ্গে বসার বড় শখ। তখন বাবা বললেন যে ঠিক আছে, তোমারটা আমি মানলাম, আমার একটা কথা মানতে হবে, তোমাকে ইংরেজি সাহিত্যটা রাখতে হবে সঙ্গে। কাজে ঐচ্ছিক বিষয় যেটা, সাবসিডিয়ারি যেটা, সেটা ইংরেজি রয়ে গেল। তো আমি বলবো আরেকটি যে হ্যাঁ আরেকটি বলো। প্রসঙ্গ আসে, সেটি হচ্ছে যে হাজারো বছরের বাংলা গান, সেটা কি ওই সময়ে আপনি করেছিলেন? ও হাজার বছরের বাংলা গান আবৃত্তি বাংলা করতেন? গান ও কবিতা, বাংলা গান ও কবিতা, এটা আসলে বাংলা সাহিত্যের ইতিহাসটাই হচ্ছে 1000 বছরেরও উপরের পুরনো। সেই চর্যাপদ থেকে শুরু হচ্ছে তার কাল। তো বাংলা এইটা মুনির চৌধুরী স্যার, রফিকুল ইসলাম স্যার, এরা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে বাংলা বিভাগ থেকেই আমরা সে 1000 বছরের কাহিনী গানে, গল্পে, কবিতায় আমরা বলবো। তো তাতে অংশগ্রহণ করা, একই সঙ্গে তো চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে বর্তমান যুগে চলে আসতাম আমরা। একদম পার্থ, আপনি সঠিক ধরেছেন, সেটা আমার সেখানে পরিচয় হয়েছে আর কি তার সঙ্গে। তো আমি এখানে আরেকটি প্রশ্ন আছে হানিফ খোকনের, সেটা বলি পার্থ। তো হানিফ খোকন আবার শ্রমিক নেতা এবং হ্যাঁ, উত্তর বাড্ডা থেকে ঢাকাতে করেছেন। হানিফ, আপনার প্রশ্ন খুব সুন্দর। পুরুষতান্ত্রিক সমাজে আপনি কবি হয়ে উঠেছেন, এর জন্য কতটা প্রতিকূলতা ছিল, কিভাবে এগুলেন? এটা তো একটা মানে প্রশ্ন, যে এই প্রশ্ন কবে সমাধান করতে পারবো জানি না, কিন্তু আমি কিন্তু আসল ব্যাপারটা বুঝে গেছি আমি যে এই আমি এখানে বৈষম্য একটু বলতে চাই, হানিফ বলো। খোকন শ্রমিক নেতা, পরিবহন শ্রমিক নেতা, কিন্তু আমার কবির প্রশ্ন জাগলো, তাকে আমি প্রশ্ন করেছি, আপনি কি কবি শামীম আজাদের কোনো কিছু পাঠ করেছেন, পড়েন? তিনি শ্রমিক নেতা, কিন্তু আপনার অনেক আহ কবিতা, অনেক বই মানে কয়েকটি বই তিনি উল্লেখ করেছেন, তিনি আপনাকে পাঠ করেছেন, জানেন। এই জন্য খুব আগ্রহী হয়ে আমাকে টেলিফোনেও মেইলেও এই প্রশ্নটি করেছেন যে এটি যেন তার কাছে আমি পৌঁছাই। হানিফ, আমি আপনার কাছে একদম নমিত, এত নমিত, এই যে আপনারা যে তরুণরা আমার লেখা পড়ছেন বা আমাকে নিয়ে আপনাদের জিজ্ঞাসা জেগেছে, এর চাইতে আর বড় কি হতে পারে। তো আপনার প্রশ্নের উত্তর দিই যে আসল ব্যাপারটা হলো কি, নারী পুরুষের ব্যাপার তো নয়,
ক্ষমতা ক্ষমতাই, প্রতিভা প্রতিভাই, টিকে থাকা টিকে থাকাই, পরীক্ষা পরীক্ষাই, এই উদ্যোগগুলো সমানভাবে নারী পুরুষ নির্বিশেষে সকলের ভেতরেই থাকে। নারীর কিছু প্রতিবন্ধকতা থাকে। কারণ কি, প্রতিটি ঘরে ঘরে যে সুযোগ সুবিধা সমাজ তাকে দিয়েছে, রাষ্ট্র তাকে দিয়েছে, সেগুলো পদে পদে দেখা যাচ্ছে যে নারীর কাছে পৌঁছবার আগে একটা ছাঁকনির মধ্যে পড়ছে, এবং ছাঁকনির উপরে বড় বড় গুলো যিনি ছাঁকছেন তিনি হচ্ছেন পরিবারের প্রধান, তিনি পুরুষ। এবং অনেক সময় সে পুরুষের বয়স কম হলেও পুরুষের পাতে প্রথম যায়। তো এটা কেন হয়েছে? কারণ সত্যিকার অর্থে মানুষ জানে যে নারীর ক্ষমতা আসলে পুরুষের চাইতেও বেশি। এখন আপনারা যদি আমাদের আদি ইতিহাস জানেন, মাতৃতান্ত্রিক সমাজ ছিল। যে মুহূর্তে নারীর সন্তান উৎপাদনের সঙ্গে নারীকে সংযুক্ত করা হলো, কিছুটা সময় তাকে বাইরের দুনিয়া থেকে অবসর নিতে হলো, সেই সুযোগে চাকাটা ঘোরানো হলো। যেটা প্রধান শক্তি, যে চাইলেও কোনো পুরুষ এত কষ্ট সহ্য করে একটি সন্তানের জন্ম দিতে পারবে না, একটি সন্তানকে দুগ্ধ দিতে পারবে না, তার অন্ন বস্ত্র বাসস্থান একজন নারীর শরীরে দাহ ধারণ করে তাপ সরবরাহ করছে। এটি হলো নারীর সর্বশক্তিমান অবস্থান। কিন্তু যেহেতু তারা এত ক্ষমতা সম্পন্ন, এটা বোঝা গেল, তখন এই ক্ষমতাটাকে দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হলো। একটি নারী যখন রজস্বলা হয়, তখন তার দেহ থেকে যে রক্ত নির্গত হয়, হাত কাটলে যদি তার রক্ত অপবিত্র না হয়, মুখ কাটলে যদি না হয়, বমি করলেও তা যদি অপবিত্র না হয়, একটি রজস্বলা নারীর রক্ত কেন অপবিত্র হবে? এই ব্যাপারগুলোতে তাকে দেখা গেল যে তার শক্তির জায়গাগুলোকে দুর্বলতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ কিছু কাজ করেছে। এবং এবার কাজ করার পরে কেউ ক্ষমতা এবং বসলে কি আর চায় ওই জায়গাটি ছাড়তে? তো কাজেই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে এই দুর্বলতা, শক্তিময়ী নারী দেখলেই সবাই গেল গেল বলে তখন তাকে তার দুর্বলতাগুলি বের করে নিয়ে আসে তার ভেতর থেকে। কিন্তু আমি মধ্যে দিয়ে কি করেছি জানেন? আমি অনেক ভাগ্যবান এই কারণে, প্রথম নামটা ছিল আমার শামীম তরফদার। তখনকার যুগে টেলিভিশন ছিল না, পত্র পত্রিকায় লিখতাম, লিখলে তখন কেউ কি আমার নাম সিলেক্ট? শুনে হ্যাঁ, বুঝতেই পারতো না কেউ আমি নারী না পুরুষ। তরফদার হিসেবে কিন্তু আমি মোটামুটি প্রতিষ্ঠিত। তারপরে আমি শামীম আজাদ হলাম, রফিক ভাই এরা যখন আমাকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করলেন, তখন রফিক আজাদ, হুমায়ুন আজাদ, আলাউদ্দিন আল আজাদ, হালিম আজাদ, এত সফল সার্থক আজাদের ছড়াছড়ি। রফিক ভাই বললেন যে তোমার কবিতা দেখে তো লোকে বুঝতে পারে না শামীম তুমি নারী কিংবা পুরুষ। ওই যে একটা কথা বলেছি, কবিতা দেখে নারী কিংবা পুরুষ বুঝে যাবে কেন যদি না আমি নারীত্বের বিষয় নিয়ে না লিখি? তখন যদি সেখানে আমিত্ব আরোপ না করি, তত তার আগে পর্যন্ত কিন্তু আমি চিহ্নিত হই না। তখন রফিক আজাদ বললেন, মানুষ কইছি এটা আমার ভাই, আমার আরেক ভাই। তো তাহলে দেখেন, যতদিনে আমি আমার নামে পরিচয় আমাকে কেউ বুঝতে পারেননি, এমনকি বিচিত্রা পত্রিকাতে যখন লিখতাম, বাসায় মানুষ দেখা করতে এলে হয়তো একটা সংযোগের জন্য আমি ডেকেছি, গেটটা খোলার পর আমার স্বামী বেরিয়ে গেছেন, তাকে সালাম দিয়ে লোকে বলে আসসালামু আলাইকুম শামীম ভাই, উনি বলছেন না আমার হ্যাঁ, স্ত্রী ভেতরে আছেন আসুন। তো যতদিনে মানুষ জেনেছে যে আমি পুরুষ নই, আমি নারী, তখন আর আমাকে পেছনে ফেরাবার কোনো উপায় নেই। আমার একটা শক্ত অবস্থান তখন সাহিত্যে। এই যে একটি বিষয়, নানা প্রতিকূলতা পাতে গেলেও কিন্তু কৌশল অবলম্বন করতে হবে। এই যে কৌশল অবলম্বন করতে হয়, সেটাও কিন্তু তরুণদের জানতে হবে, যেটি আমরা আপনার কাছ থেকে শুনলাম। মানে আসলেই হচ্ছে কৌশল, হ্যাঁ, কৌশল। আমার ওই যে একটু কারিগরি ত্রুটি দেখা দেয়, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু হারাচ্ছিলাম, কিন্তু আমি তাহলে বলতে পারি যে সুজনের দেয়া অনেক কিছু আছে। আমার একটি কবিতা শুনতে আপা চেয়েছেন, আমি এই মুহূর্তে একটা কবিতা বলবো। হ্যাঁ আপা আমি জি জি আপা এবারে এই যে পাঠ্যদায় যেহেতু একটু সমস্যায় পড়েছে, আমি আপনাকে একটু সহযোগিতা করি একটা বিষয়। যতদূর জানি যে আপনার 37টার মতো গ্রন্থ আছে। হুম, তার মধ্যে মধ্যবিত্ত বদলে যাচ্ছে, হে যুবক তোমার ভবিষ্যৎ, নারীর দেশে, রঙিন বেশে। তো এই ধরনের উল্লেখযোগ্য বইয়ের মাঝে যদি বলা হয় যে কেউ আপনার একটা বই পড়বে, কিংবা তার সে খুবই ব্যস্ত জীবন যাপন করে, তার অত বই পড়ার সময় নেই, সে আপনার একটা বই পড়বে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি সুজন, কোন একদম বইটা পারা পড়তে যাবে না, বলবেন একদম বিশেষ পারা যাবে না। আমার ভাবে, যদি চার বা ওই পাঁচটা বইটা? বাচ্চা থাকে, আমার যদি সন্তান থাকে, আমি বলবো না যে কোনটা শ্রেষ্ঠ। হয়তো কোনটা শ্রেষ্ঠ? তা হ্যাঁ, তখন হয়তো সেই সন্তানকে বেছে নিতে পারি যে আবার যিনি বেছে নিচ্ছেন তার সঙ্গে যাতে বাতচিত করতে পারে, কথাবার্তা বলতে পারে। সুতরাং আমি দেখবো যে ভদ্রলোক বা মহিলা আমার বই বাছাই করতে চাচ্ছেন, আমি দেখবো তার অবস্থানটি কি। তিনি যদি একজন নাবিক হন, আমি বলবো বংশবীজ পড়েন। তিনি যদি একজন ইতিহাসবিদ হন, আমি বলবো কন্যা কিচ্ছা পড়েন। তিনি যদি দেখা যায় যে নানান পরীক্ষা নিরীক্ষা করতে চান সাহিত্য জগতে, আমি বলবো আমার চূর্ণ কবিতা পড়েন। তিনি যদি সমাজ পরিবর্তনের কথা জানতে চান, আমি বলবো আমার মধ্যবিত্ত বদলে যাচ্ছেন পড়েন। তিনি যদি দেখতে চান যে বাংলা ভাষার গতি প্রকৃতিতে নতুন কি জিনিস আসলো স্বামী মাজাদের কারণে, আমি বলবো আমার প্রিয়ংবদা ছোট গল্পের গ্রন্থ পড়েন। তিনি যদি আমাকে বলেন যে দুটো ভাষায় কি করে কাজ করছেন, তখন আমি বলবো আমার নাটক দেখেন, হপস্কচ গোস্ট দেখেন, আমার দ্য রাফট দেখেন, এটা দুই ভাষায় লিখেছি। অনুবাদ দেখতে চাইলে, এই জন্য হচ্ছে কি, এটা তো ব্যাপারটা হচ্ছে যে আপনি গিয়ে দাঁড়িয়েছেন একটা খাবার টেবিলে, নানান রকম ডিশ আছে, তাই বলে কি আপনার সব খেতে হবে? সব খেতে হবে না। আপনার পছন্দ মতো, আপনার রুচি মতো আপনি খাবেন। একটু হয়তো করলা ভাজি নিলেন, আবার হয়তো একটু ঢিলা ডাল নিলেন, আপনার কিন্তু তাতেই চলে যাবে, কারণ আপনার রুচিটা ওরকম। তো একজন কবি কিংবা সাহিত্যিক তার জীবনের নানা রকমের অভিজ্ঞতাই নানা রকম গ্রন্থের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করেন, এবং তার মধ্যে তিনিও নিজে পরীক্ষা নিরীক্ষা করেন। তো আমি এই জন্য আর বলতে চাই না, তবে আমার আজকে যারা সিলেটের অধিবাসী যারা আছেন, তারা যদি বিশেষ একটা বইয়ের কথা বলতে বলেন, আমি সুজনের কথা আমি বলবো আমার বংশবীজ পড়েন। এটা আমার আত্মজৈবনিক উপন্যাস। কি করে সেই 30-40 দশকে আমার সিলেটি পূর্বপুরুষ এদেশে জাহাজে করে এসছেন, সেখান থেকে শুরু করে আমি পর্যন্ত। আমারও তো বয়স এখন আহ আর কিছুদিন পরে, কয়েক বছরের মধ্যে 70 হবে। সুতরাং আমার যে দীর্ঘ অভিজ্ঞতা 30 বছরের, আমার যাত্রাটাও এর মধ্যে আছে। আপনাদের ভালো লাগবে আসলে, মানুষের মধ্যে যে সংযমতা আছে, যে রেজিলিয়েন্স আছে, একজন মানুষ যে কি করতে পারে, এবং মানুষের ক্ষমতা অসীম। এবং তার শুধু দুখানা হাত বা দুখানা পা এবং চোখ নয়, তার মধ্যে অসাধারণ একটা জিনিস বিধাতা দিয়ে রেখেছেন, তার মেধা। মেধার চাইতে পৃথিবীতে সুন্দর আর কিছু নেই। এবং সেই মেধাকে যোগ্য পাত্রে যোগ্য জায়গায়, এবং মেধা হচ্ছে এমন জিনিস, মেধা কিন্তু একটা স্পঞ্জের মতো। এই মেধা কিন্তু সবকিছু শুষে নিয়ে আরো আরো এটা বড় হচ্ছে। তো আমি সেই সুযোগগুলো নেবার চেষ্টা করেছি। আপা যে ওই যে দেশ এবং বিদেশে ওই কবিতার পাটাতন বলবো, প্ল্যাটফর্ম বলে সবাই, আমার বাংলা বলতে ভালো লাগে, কবিতার পাটাতনে আপনার সহকর্মী কলিগ ওই টিএম আহমেদ কায়সার আপনাকে অভিনন্দন জানিয়েছেন এসএমএস ইয়াতে করে, হ্যাঁ, খুদে অনেক বার্তাতে। খুশি হয়েছি। কায়সার টিএম কায়সার আহমেদ লেখেন কায়সার। ভালো, বলেন ভালো, আহমেদ কায়সার। এবং কায়সার তিনি আমার ভাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের, ও হ্যাঁ, আমি শাহজাহান আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে পড়েছি, উনি 2 বছর আমাদের জ্যেষ্ঠ। তো দীর্ঘ সময় কায়সার ভাইয়ের সঙ্গে কেটেছে, এখনো প্রায় একদিন দুদিন পর পরই কথা হয়, লন্ডনে থাকেন উনি, আপনার কাছাকাছি সম্ভবত। তো ওই যে ব্রিটেনের শিল্প সাহিত্য সংস্কৃতি সম্পর্কে প্রায় প্রতিদিনই আমরা আপডেট থাকি। এই এই একদম মানুষটি আমিও নিজেও দেখি, একদম নিজেও দেখি, একদম। হ্যাঁ মানে আপা কি আপনার বলবো। আপনার ওই যে ওই বিশেষ আমার কাছে বিশেষ এবং প্রিয় ওই কবিতাটা একটু পাঠ করবেন। ওই কবিতা শুনেই আমার সবসময় মনে হয় যে আপনি একজন অন্যতম আবৃত্তি শিল্পী, এবং ওই কবিতায় ওই, আচ্ছা আপনি কবিতাটা পড়েন, তারপরে আমরা
এই কবিতাটা আমি লিখেছি, মানুষ বলে না ঠিকুজি পরিচয়। আমার এক সময় মনে হলো যে আমার পরিচয় কি, আমি কোথায়। কবিতাটি আছে যে গ্রন্থে, সেটার নাম হচ্ছে ওম। ওম নামক গ্রন্থে, এটাতেই এই বইটি আমার, এই গ্রন্থটি অনেক জনপ্রিয়। প্রথম কবিতাই এটা, কর্পূর শরীর। তো কর্পূর যা, তার ভিতর থেকে যে সুগন্ধ বার হয়, আমার মনে হয়েছে যে আমার পরিচয়, আমার জীবনের অধীত বিদ্যা এবং আমার অবস্থান সব মিলে, আমার পরিচিতি, স্বদেশ বিদেশ সব মিলিয়ে এই আমি। ভালো কি মন্দ সেটা পরের কথা। এবং তার মধ্যে শব্দ চয়নে আপনারা লক্ষ্য করবেন, আমি সিলেটি মেয়ে, আমরা বেদানাকে আনার বলি। তারপরে কখনো কখনো আমার বাবার মুখে শুনতাম, এই তোমার শাকিন কোথায়, অর্থাৎ পরিচয় কোথায়। এই যে আরবি ফার্সি শব্দগুলো যে আছে আমাদের, সব মিলে বোধহয়, এই জন্যই তোমার বোধহয় কবিতাটা ভালো লেগেছে। তো এর নাম হচ্ছে কর্পূর শরীর। আনারের অন্তরে শাকিন স্ট্রবেরি অধরা, আনারের অন্তরে শাকিন স্ট্রবেরি অধরা, ফলদেহে গাঁথা তুর্য সংযমের অমরা, বাসন্তী প্রভাতে আমি বৃষ্টি পরবাসী, ধানের সৈকতে আমি তুলসী মালা দাসী, বিশ্বাসের ব্যানারে বাঁধা ব্যথার গম্বুজ, রুবিকন চিড়িয়ার কাঁদি রোজ রোজ, বর্ণভেদে আঁকা আমি অন্ত্রের অভ্যাস, নেশা ভেদে মন আর কর্পূরে মাস। ধন্যবাদ। অনেক অনেক সুন্দর পাঠ বা আবৃত্তি। আপনি তো তার আগেও আবৃত্তি করতেন, শুধু আবৃত্তি না, অনেক অনেক শিল্পীর অনেক ধারায় আপনার পদচারণা ছিল, সেটা আমরা জানি। আপনার মুখনিসৃত শত প্রণোদিত যে সেই স্মৃতিচারণ থেকে বলছি, আমি অনুষ্ঠানে রূপাদের যে প্রোগ্রাম ছিল, রূপা চক্রবর্তী, সেখানে আমি অনেক কিছু জেনেছি। এবং এরই মধ্যে আমাদের আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, তার মধ্যে অনেকেই কিন্তু অনেক মন্তব্য করেছেন। শামীমা আক্তার রনি বলেছেন ভালো হচ্ছে মজিদ, মনি মজিদ, তিনি বলেছেন আপনাকে লক্ষ্য করে ভালো হচ্ছে, ভালো লাগছে শামীম আজাদ। আমার বন্ধু। এবং এছাড়া অনেকেই মন্তব্য করছেন, যারা মন্তব্য করছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ অবশ্যই জানাতে হয়। আপা, আরো প্রশ্ন আপনার কাছে আমার কাছে আছে। বন্নিশিখা রায় একজন গৃহিণী, শেওড়াপাড়া থেকে করেছেন। এবং আমার কাছে আরেকটি প্রশ্ন এখন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জাভেদ কিবরিয়া ব্যবসায়ী, তিনি রাজপুর বড়লেখা মৌলভীবাজার থেকে করেছেন। আপনার এলাকার মানুষ, মানে মৌলভীবাজার। বালা সুন্নি জাভেদ, তিনি শুনছেন। জাভেদ, আপনি জানতে চেয়েছেন তসলিমা নাসরিনকে লেখক হিসেবে কিভাবে মূল্যায়ন করেন। কবি তসলিমা নাসরিনকে আমি অনেক অনেক একটা একটা সুন্দর জায়গায় তার অবস্থান এবং সফল কবি হিসেবে আমি মূল্যায়ন করি। তবে তিনি কৌশলী নন। যে বিষয়গুলো তিনি নিয়ে এসেছেন, যে বক্তব্যগুলো তিনি এনেছেন, সে বিষয়ে তিনি কৌশলী ছিলেন না বলেই তাকে দেশান্তরী হতে হলো। আমাদের যে সমাজ, বাংলাদেশের সমাজ, এই সমাজ বিপ্লব করে ভাঙা খুব কঠিন। আপনারা জানেন যে চেতনায় আমাদের দেশ হয়েছিল, যে 4 মূলনীতিতে আমাদের দেশ হয়েছিল। এই আগস্ট মাসে আবার দুঃখ ভারাক্রান্ত চিত্তে বলতে হয়, বঙ্গবন্ধুকে আমরা আমাদের দেশকে সাজানোর সুযোগ দেইনি, আমরা বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করেছি। কারণ কি, বঙ্গবন্ধুও কিন্তু মানুষকে বেশি বিশ্বাস করেছিলেন। তিনি সরাসরি কি চান তিনি মানুষের কাছে বলেছিলেন। এবং তার জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের যে হাঁটু ভেঙে পড়েছি, আমরা এখনো দাঁড়াতে পারিনি। আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে 14ই, আমাদের বুদ্ধিবৃত্তিকে নাশ করা হয়েছে। নানা কারণে আমাদের যে শিক্ষা দীক্ষা হয়েছে, আমার যে শিক্ষা দীক্ষা হয়েছে, তাতে আমি বুঝে গেছি ওই রাত্রিবেলা লিখে লিখে আমাকে বড় হতে হবে, এবং আমি একটা জায়গায় গেলে তখন আমাকে আর কেউ ফেলতে পারবে না, কিন্তু আমি নারী। তেমনি আমাদের সমাজে যে অন্ধত্ব আছে, সেগুলোকে সরাসরি আঘাত করলে বরং কিছু মানুষকে
কিছু সুযোগ করে দেয়া হয়েছে প্রতিবাদ করার। তসলিমার মতো একজন ভালো কবি, বড় কবি, যিনি সত্য ভাষণ করছেন, তাকে আমরা দেশে ফেরত আনতে পারছি না। আমার ধারণা ঐতিহ্যের মধ্য দিয়ে গিয়ে ঐতিহ্যকে ক্রমশ পরিবর্তন করলে বোধহয় আমাদের সমাজের জন্য ভালো হতো। আমি নিজেকে দিয়ে বলি, সংসার করে গেছি, 2 সন্তানের জননী হয়েছি, ওদেরকে সন্তান কাকে নিয়ে পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, ঢাকা টেলিভিশনে পড়েছি। আমি কোনো আমার সংসার জীবনে যে অসঙ্গতিগুলো, যে বিষয়গুলো উচ্চারণ করে তখন ব্যবস্থা করতে পারবো না, সেগুলো উচ্চারণ করিনি। আমার কাজ দিয়ে দিয়ে ধীরে ধীরে গিয়ে জায়গা দখল করে নিয়েছি। তো বড় লেখক তসলিমা নাসরিন, কিন্তু কৌশলী হলে তসলিমাকে আমাদের হারাতে হতো না। জাভেদ, এটা আপনার উত্তর। মুন্নি শিখাকে বলি, গৃহিণী শেওড়াপাড়া, এত সুন্দর জিনিস লিখেছেন। আপনি বলেছেন জীবনে 21শে ফেব্রুয়ারির চেতনা কতটুকু প্রভাব ফেলেছে। 21শে ফেব্রুয়ারির চেতনা প্রভাব ফেলেছে কি রে মা? 21শে ফেব্রুয়ারি তো জীবন। বাংলাদেশের মানুষ হচ্ছে ভাষিক জনগোষ্ঠী। ভাষা থেকেই জন্ম আমাদের, ভাষা থেকেই বৃদ্ধি, ভাষা দিয়েই পরিচয় আমাদের, ভাষা দিয়েই সৃষ্টি। এবং আমাদের এই ভাষা যেহেতু আমার ভেতরে একেবারে সুগঠিত হয়ে এসেছে বাংলাদেশের, আমি এখানে ভাষা বলতে গিয়ে আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের বাংলা ভাষা, আমার দেশের চিন্তা চেতনা, সেটা বুকে ধারণ করেছি বলেই আমি কিন্তু তাকে অনুবাদ করে চলতে পেরেছি। আমি তো বিদেশে থাকি রে মা, আমি লন্ডনে থাকি। এটার 21শে ফেব্রুয়ারির প্রেক্ষিত ভিন্ন। কিন্তু এই যে 21শে ফেব্রুয়ারির দিনে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি, তখন যে সজোরে বলতে পারি এই আন্দোলন তো আমরাই করেছি। এবং এটা কি, এটা হচ্ছে মূল, হচ্ছে এখানেও কিন্তু মানব ধর্ম, এখানেও কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি নিজের ভাষাকে তুমি সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছ এবং সেটাই তাকে মাতৃজ্ঞান করছো। একজন মানুষের পরিচিতিও সেরকম। যখন নিজের মাকে যদি তুমি যতটুকু ভালোবাসো, আরেকজনের মা নিশ্চয়ই সে ততটুকুই ভালোবাসে। তো কাজেই আমার ধর্মের চেয়ে অন্যের ধর্ম তো হেয় নয়, তাকেও সে মাতৃজ্ঞান করছে, তাকেও সে ধর্ম জ্ঞান করছে। অর্থাৎ এই ভালোবাসাবাসীতে নিজের আত্ম অনুসন্ধান, আত্মজিজ্ঞাসা করে, নিজেকে আত্মজিজ্ঞাসায় ব্যাপৃত করে যদি নিজেকে সঠিকভাবে জানা যায়, তখন তার প্রক্ষেপণটা চমৎকার হয়। এবং এই যে ভাষা আপনি বলেছেন আমাকে, 21শে ফেব্রুয়ারি চেতনা, এই চেতনায় যেটা করি আমি, আমি মনে করি আমাদের বাংলা ভাষার এত শক্তি, এত রত্ন, এত কিছু, নিজের ক্ষুদ্র ভাবেই আমি চেষ্টা করি যাতে ভিন্ন ভাষায় যখন লিখি, আমার দেশের গল্পগুলো বলি, আমার দেশের কাহিনীগুলো বলি। ইংরেজি সাহিত্যে সেগুলো বিরল। না হলে ইংরেজি ভাষা দিয়ে তো আমি এখানে কবি হয়ে প্রতিযোগিতায় টিকতে পারবো না, ওটা তো আমার মাতৃভাষা নয়। কিন্তু আমার ভাষার যে কন্টেন্ট, যা বিষয়বস্তু, যা যা কি বলা যায় কাঁচা মাল আছে, আমি সেগুলোই ভিন্ন ভাষায়, সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করি। তাহলে আপনি বুঝলেন যে ভাষা আমার ভেতরে কতটুকু গেড়ে বসে আছে। আর কি আরেকটি প্রশ্নের উত্তর দেব পার্থ? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন দেন। কিন্তু আমি এই এই ভাষা 21শে ফেব্রুয়ারি প্রসঙ্গে আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বা আপনি যদি কিছু বলতে চান, সেটি হলো যে 21শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিবস ঘোষণা করার যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আপনি মাঠে ছিলেন, সক্রিয় ছিলেন। এগুলো এখন এত বড় করে দেখি না জানো, তখন আমার মতো শত শত ছাত্রছাত্রী একই জিনিস করেছেন। হয়তো তারা কেউ বেঁচে নেই, হয়তো বা তারা আমার মতো অবস্থা নিয়ে তোমাদের মতো এরকম ডেকে নিচ্ছ না বলে জানো না। কিন্তু জানো, আমাদের সময়টাতে আমরা 65 সাল থেকে আমরা বুঝে গেছিলাম আমাদের অবস্থান। তখন থেকেই আমরা দেখা গেছে যে স্কুলে থাকতে যে 21শে ফেব্রুয়ারি, এটা আমাদের ভাষা দিবস, 52 সালের যে আমাদের অর্জন, এটাকে স্বীকৃতি পেতে হবে। এটা মানে কি, নিজের সত্তার স্থানটা খোঁজার জন্য আমরা সেই মানে স্কুল জীবন থেকে, কলেজ জীবন থেকে নানান ভাবে যুক্ত ছিলাম। সবাই করেছেন এটা, শুধু আমি একা বলে নই। তো আমি তো আমাদের স্কুলে তখন সাধারণ সম্পাদক ছিলাম, সুতরাং দায়িত্ব বর্তায় বই কি, পুরো স্কুলের মেয়েদেরকে নিয়ে গিয়ে স্কুল থেকে বের হয়ে ওই দিনকে ছুটি দেওয়ার জন্য, ওই দিন যাতে ক্লাস না করতে হয়, সরকার কেন দেবে না।
এটা একই ব্যাপার হয়েছে কলেজে এসে। তারপরে তো তখন আসলে তখন তো সময় ঘনিয়ে এসেছে। আমি বলছি 67 সাল থেকে 68 সাল, 69, খুব কাছাকাছি সময় না? আমাদের এই আন্দোলনের ফলেই দানা বাঁধতে শুরু করলো এবং তারপরে সেটা আন্দোলন ক্রমশ বড় হতে লাগলো। একসময় সেটা অসহযোগ আন্দোলন হলো, একসময় এটা স্বাধীনতার জন্য সংগ্রাম হলো, একসময় মুক্তিযুদ্ধ হলো। তো সেদিক দিয়ে বলতে চাই যে আসলে অনেক ভাগ্যবান মনে করি যে বাংলাদেশের আহ, উম, অনেক উত্থান পতনের সময় বয়সটা কম ছিল বলে যুক্ত থাকতে পেরেছিলাম। যাই হোক, যেহেতু সময়, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে, শেষ দিকেই আমরা চলে এসেছি। আপনি বলছিলেন যে প্রশ্নের জবাব দিবেন কিনা, প্রশ্ন আপনার কাছে থাকলে আপনি অবশ্যই। একটা বলতে আম, চাই, হুম, একটা বলতে চাই পার্থ, ফাহাদ খুব চমৎকার 3টা প্রশ্ন করেছেন, 3টাই খুব সুন্দর। একটা বলেছেন খুব সুন্দর, নিজেকে নিজেই ছাড়িয়ে যাবো কিভাবে। খুব সুন্দর প্রশ্ন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সুন্দর প্রশ্ন। তো ফাহাদের এই প্রশ্নটা বলতে চাই, নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া মানে কি? প্রথমে তাহলে নিজের কাছে একটা ধারণা আছে নিজে কি। তো প্রথমে হচ্ছে যে ওই কি থেকে, ওই খোলস থেকে, ওটার ভেতর থেকে বার হয়ে চলে গেলেই কিন্তু নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া হবে। এই প্রসঙ্গে আমার জীবন অভিজ্ঞতা বলি। আমার দীর্ঘদিন থেকে মনে হয়েছে বাইরে আসার পর আরো, যে আমরা যে বিষয় নিয়ে শিক্ষা দীক্ষা নেই, মনে করলাম যে আমি সঙ্গীতের উপর আমি আমি প্রশিক্ষণ নিয়েছি, মনে করলাম আমি বাগান করা শিখেছি, মনে করলাম আমি বাংলায় পাঠ করেছি, বাংলায় এমএ পাশ করেছি, আমার মনে হয় যে আমাকে বাংলায় শিক্ষকতা করতে হবে, বাংলাই শেখাতে হবে, বাগান করলে বাগানই করতে হবে, এবং বাগানের চাকরি যেখানে আছে আমার হর্টিকালচারে, সেই চাকরি চলে গেলে আমার প্রাণ চলে যায়, কারণ আমি তো আর কিছু করতে পারবো না। না, তা না, মানুষ অসম্ভব, অসম্ভবকে সম্ভব করে তোলে মানুষ। আপনি যে বাগান করছেন, আপনি আপনি জানেনও না যে আপনি অন্য, ওই যে নিজেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলেছি, আপনি হয়তো জানেনও না যে আসলে আপনি আহ হয়তো খুব সুন্দর একটা বাড়িও নির্মাণ করতে পারবেন। আপনাকে যদি ইট গাঁথুনি করতে বলা হয়, আপনার হয়তো ওই প্যাটার্নটাই এত সুন্দর হবে, তখন আপনার মনে হবে আমি এতদিন কেন বাগান বিদ্যায় আমাকে নিজের সময় ব্যয় করলাম। অর্থাৎ মানুষকে ভাবতে হবে না যে সরকারি চাকরি করে এসেছে সে সারা জীবন করে ওই 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 চাকরিতেই থাকে, ওখানেই রিটায়ার করে, ওখানেই শেষ জীবন যাপন করতে চায়, একটি বাড়ি করে, ওই বাড়িতে থাকবে বলে ওই বাড়ি আর ছাড়ে না, এবং মনে করে যেখানেই জন্মগ্রহণ করেছে সেটাই তার স্থান। না, আসলে নিত্য পরিবর্তনশীল জীবনটাই হচ্ছে সবচেয়ে উদ্দীপনাময়, মধুময়, এবং তখন আমরা জানিও না যে সেখান থেকে আর কি পাওয়া যেতে পারে। সুতরাং ওই যে বললাম নিজেকে ছাড়িয়ে আপা, যাওয়া। আমি একটি প্রসঙ্গ বলতে চাই। আপনি জানেন যে, আপনি বলেন যে প্যান্ডামিকের সময় চলছে, হ্যাঁ, তা আমি বাংলায় যদি বলি যে করোনা কাল চলছে, আমরা এই শব্দটা বেশি ব্যবহার করি। তো এই করোনা কালে কিন্তু কর্ম আম, কর্মস্থলে বিপর্যয় তৈরি হচ্ছে, অনেকের চাকুরি যাচ্ছে। আপনি যে বিষয়টি বললেন যে এই সময়টা হচ্ছে, আমি মনে একদম। করি যে পরীক্ষা দেওয়ার সময়, এবং যারা উদ্যমী তারাই কিন্তু এগিয়ে যাবে। আমি একটি জায়গায় কাজ করছি, সেই জায়গায় আমাকে লেগে থাকতে হবে, পড়ে থাকতে হবে। আমি কি তার জন্য জন্ম নিয়েছি? আমার যে যোগ্যতা রয়েছে, আমি সেটাকে বিকশিত করার জন্য আমার চিন্তা পরিবর্তনশীল। আমি তার সঙ্গে খাপ খাইয়ে আমি পথ চলবো, যেটি আপনি চলেছেন। এবং সেইটার মধ্যে আপনি যেটি বলেছেন যে উদ্দীপনা রয়েছে, আনন্দ রয়েছে, উৎসাহ রয়েছে। আমরা আমি খুবই খুশি যে আপনাকে আজকে আমরা সরাসরি আপনার বক্তব্য আমরা শোনাতে পারছি তরুণ প্রজন্মকে। কারণ তারা কিন্তু একটি বলবো যে বদ্ধ জীবনে চিন্তা ভাবনার মধ্যে রয়ে গেছে, যেটি হচ্ছে বৃত্তের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। তারা অনেকেই, আমি অনেককে জিজ্ঞেস করি যে তোমার স্বপ্ন কি? তরুণদের জিজ্ঞেস করি, তরুণীদের জিজ্ঞেস করি তোমার স্বপ্ন কি? সে বলতে পারে না তার স্বপ্ন কি। যে তরুণ পার্থ, বলতে পারে না তার স্বপ্ন কি, তাকে কিন্তু স্বপ্ন দেখতে হবে, তাকে উদ্যমী হতে হবে। সে একটি চাকরি করছে, চাকরি চলে যাচ্ছে, তারপর সে যদি ভেঙে পড়ে তাহলে সে চলবে কিভাবে? সে যদি ভেঙে পড়ে তাহলে দেশ এগিয়ে যাবে কিভাবে? আমি যেটি বলতে ভাঙবে চাই না, যে ভাঙবে না। একদম পার্থ, আমি একদম কথা নিয়ে কেড়ে নিলাম মুখ থেকে। কারণ আমি যখন বাংলাদেশে যাই, সবসময় গিয়ে বাংলাদেশের তরুণদের সঙ্গে কাজ করি, এবং তরুণদের সঙ্গে কাজ করে
আমি দেখেছি যাদের কথা আপনি বললেন সেরকম হয়তো তরুণরা আছেন। কিন্তু আবার আমি তরুণদেরকে দেখেছি যে তারা আসলে এই যে ১ম বিশ্ব বলি এদের থেকে মোটেও আলাদা নন। আমি দেখেছি এরা এত চমৎকারভাবে আ নতুন ধ্যান ধারণা তারাই আমাকে দেন। তো আজকে আপনাদের সেটাও সঙ্গে আছে। কাজ করতে গিয়ে আমি অনেক নতুন ধারণা পাচ্ছি। ব্যাপার হচ্ছে কি জানেন? যে অ্যা একটা কাজের মধ্যে লেগে থাকা নয়, এটা হচ্ছে মনে হচ্ছে যে ঝুঁকি শব্দটা আমরা ব্যবহার করি। একটাতে নিশ্চিন্ত থেকে আরেকটা ঝুঁকি নেব কিনা মানুষ সেটা চিন্তা করে না। তো আমি বলি আমার নিজের জন্য আমি মনে করেছি আমি এই ঝুঁকি নেব কি নেব না এইজন্য আমি হয়তো একটি লম্ফ দিলাম, দ্বিতীয় আরেকটি লম্ফ দিলাম, তৃতীয় আরেকটি লম্ফ দিলাম। আমার একটি লম্ফ হয়তো বিফলে যাবে। কিন্তু আরো ২ টি হয়তো কাজে লেগে যেতে পারে। কিন্তু সেই জন্যই যদি আমি গালে হাত দিয়ে বলি আমি আর লাফই দেব না, তাইলে কি আমি কোথাও কি যেতে পারবো? যেতে পারবো না। সেইজন্য আমি আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে উৎসাহের উৎস একজন শামীম আজাদ। আসলে সত্যি তাই। আপনার জীবন আপনি যদি নিজেও আপনি একটু চোখ ঘুরিয়ে পেছনটা দেখেন, আপনি কিভাবে এসেছেন, উঠে এসেছেন, কিভাবে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। সেখানে কিন্তু আমার মনে হয় আপনি নিজেকেও নতুন করে আ ভাববেন যে আমি এই করেছি। আমি ঠিক উৎসাহের করা জায়গাটায় কর পে পেছন যখন ফিরে তাকাই না, তখন একটা কথা আমি বারবার বলি যে আমি জীবনে শূন্যস্থান রাখার চেষ্টা করিনি। কোনো শূন্যস্থান আমার নেই। আমার শুধু মনে হয়েছে আমার একটা সময় কি মনে হতো জানেন? ঘুমোতে যাই না। মানে কি কম ঘুমানো ভালো। আমি ঘুমালেই পৃথিবীতে না জানি কি একটা সুন্দর জিনিস হয়ে যাবে আর আমি দেখতে পারবো না। অর্থাৎ আপনি বলছিলেন, আপনি একটা বিষয় বলছিলেন, আপনার বাসার সামনে একটা ওক গাছ আছে, সেটি কিভাবে দাঁড়িয়ে থাকে? সেই সেই ওক গাছের কাছ থেকেও কিন্তু শিক্ষণীয় আছে। দাঁড়িয়ে থাকতে হবে, ভেঙে পড়লে হবে না। তো একদম আরো সঠিক। হ্যাঁ, আমার তো আপা মনে হয় আমাদের এই সময় নেই না? হ্যাঁ, আমাদের সময় নেই কিন্তু পার্থদা তারপরেও পার্থদা আমি একটু মানে না বললেই নয়, এখানে একটু বলা হ্যাঁ, বলেন। প্রয়োজন। ও ও ওই যে কবি শামীম আজাদকে ভালোবাসা এবং শ্রদ্ধা, তারপরে অনুষ্ঠান দেখে খুবই আনন্দ পাচ্ছেন এই মানুষগুলোর কথা না বললেই নয়। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শায়লা সোহেলি সাথী, সে আমার পরিচিত, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট বোন। তো তিনি ও নিজেও একজন তার কবি। উচ্ছ্বাস প্রকাশ করেছেন, এটা আপা জানা প্রয়োজন। উনি নিজেও কবি। আর নোয়াখালী থেকে আপার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শাহনাজ হাশেম কাজল। উনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের শিল্পী, কণ্ঠশিল্পী। আর ওনার আরেকটা পরিচয় আছে, উনি নোয়াখালীর বিখ্যাত শিল্পী অধ্যাপক মোহাম্মদ বাহ! হাশেমের বড় কন্যা। আর আপা একটা কথা বলাতে আমার মনে পড়ে গেল যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার বছরের বাংলা গান ও কবিতা করেছিলেন। ওই অনুষ্ঠানে না আমার বাবাও ছিলেন। আমার বাবা হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ হাশেম। উনি নোয়াখালীর যত আঞ্চলিক গান মানে বাহ! রচয়িতা, গীতিকার, সুরকার এবং শিল্পী উনি। হ্যাঁ, উনি ৫ ও মাস আগে প্রয়াত প্রয়াত হয়েছেন। হয়েছে। তো উনি সম্ভবত আপনি ওনাকে উনি চিনবেন ছিলেন। এবং আপনাদের ওই দলে উনিও ছিলেন, সেই মনির চৌধুরী। হ্যাঁ, ওই যে প্ল্যানটা মানে আপনি বললেন হাজার বছরের, আমি অনেকবার শুনেছি এই অনুষ্ঠানটার কথা ওনার মুখে। তো ওনারই মেয়ে আমার বাবা, আমার বোন শাহনাজ হাশেম আপনাকে সালাম জানিয়েছেন, শ্রদ্ধা আমি জানিয়েছেন এবং কৃতজ্ঞ। ভালোবাসা প্রকাশ করেছেন। অনেক আনন্দিত হয়েছেন আপনার এই অনুষ্ঠান দেখে। আচ্ছা আপা, আমি একটা প্রশ্ন করবো না, আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে এই বাংলা কবিতার যে দিকপালরা মানে আপনাদের সময়ে বা আমরাও কিছুটা পেয়েছি, আমরা বড় হয়েছি বা কবিতা শুনে কবিতা পড়ে, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, হুমায়ুন আজাদ, রফিক আজাদ এরা নেই। তো ঢাকায় আসলে কবিতার আমরা মানে কার কাছে যাব বা এখন যাচ্ছি, হ্যাঁ। আর আমরা ওই কবিতার মানে প্রধানতম বা অন্যতম মানুষ মানে হয়তো আমরা এই বেছে দেব, কিন্তু আসলে কি ওই মাপের কেউ মানে উত্তরসূরি বা মানে ওইভাবে দাঁড়াচ্ছেন কেউ, মানে এটা একটু প্রশ্নটাও ঠিক মানে প্রশ্ন না, আমি একটা আলোচনা শুনতে চাই যে মানে আচ্ছা কবিতার আমি সেই জায়গাটায় আলোচনায় ওই শূন্য স্থানগুলো পূরণ হচ্ছে আসলে কি?
শূন্যস্থান তো আসলে শূন্যস্থান থাকেই না। আম, আমরা এখন বলছি যে কবিদের নাম, কিন্তু এখন যারা রয়ে গেছেন, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, তারপর মহাদেব সাহা, এরা তো এখন আছেন, হাবিবুল্লাহ সিরাজি, আম, অনেক কবি আছেন আসলে। আম, আমরা আমার তরুণ প্রজন্মকে বলবো, দেখেন আমি আমি তো মানে কোথায় আছি, কিন্তু তা আপনারা আমার কবিতাও পড়েছেন। পড়লেই আপনারা আবিষ্কার করতে পারবেন যে কোন কবি কত শক্তিশালী এবং কার কাছে যাবেন, ঘুরে ঘুরে যাবেন। আমি এই প্রসঙ্গে পার্থ একটা সুযোগটা নিতে চাই, যে ওটা বলতে চাই যে বাংলাদেশের শক্তিটুকু বলতে চাই, যে এই মাত্র একজন নোয়াখালী থেকে করেছেন। আমার ছেলেবেলার নোয়াখালীতে কেটেছে। এই নোয়াখালীতেই যখন আইয়ুব খানের উন্নয়নের দশক হয়, সেটা ওই নোয়াখালীতে হয়। আমি তখন ফেনী পিটিআই স্কুলে পড়ি, ফেনীতে পড়েছি। বাবা সরকারি চাকরি করতেন, সেই জন্য সিলেট গেছি নিজের পৈতৃক বাড়ি, দাদা বাড়ি বলে। নোয়াখালীতে পড়েছি, জামালপুরে পড়েছি, টাঙ্গাইলে পড়েছি, নারায়ণগঞ্জে পড়েছি, সর্বশেষে ঢাকায় পড়েছি। ফলে আমি যখন এদেশে এসেছি, আমার মনে কোনো প্রকার হীনমন্যতা কেন, আমার মনে হয় আমার মেরুদণ্ড এত ওই ওক গাছের মতো খাড়া ছিল। আমি বাংলাদেশ যে বহুজাতিক একটা দেশ, বহুজাতিক সংস্কৃতির মধ্যে থেকে আমরা যেটাকে বলি যে ধর্মনিরপেক্ষতা এবং পরমত সহিষ্ণুতা, এবং বাংলাদেশের যে বলা যায় যে রত্নরাজি, বিভিন্ন জায়গা থেকে গিয়ে বন্ধু, নতুন বন্ধু হয়েছে, সেই বন্ধুকে ত্যাগ করেছি, সেই জায়গার ব্যাপারটা শিখেছি, সব আমার স্বভাবে, আমার আচরণে। আমি এখনো নোয়াখালীর কথা বলতে পারি, সিলেটি তো বলতেই পারি। আমি জামালপুরের ছিলাম, জামালপুরের আমি মনে করি যে আমাকে যে যারা তৈরি করছেন তাদের মধ্যে আমার শিক্ষকগণ অন্যতম। আমি এমন সব শিক্ষকদের নাম বললাম, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, তারপরে রাশিদুল সিরাজুল হাসান, ইসলাম এদের চৌধুরী। সিরাজুল ইসলাম চৌধুরী, নীলিমা ইব্রাহিম, এরা তো বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আমার যে ছোটবেলার শিক্ষক, আমার যে মুখলেসুর রহমান স্যার, যিনি যখন বন্যা হয়েছে তার সঙ্গে তিনি হারমোনিয়াম বাজিয়েছেন, ছোট ছোট মেয়ে তার পাশে পাশে সেই চাদর ধরে ধরে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছি, চাল সংগ্রহ করেছি, বাংলাদেশে বন্যা হয়েছে বলে গান করে করে, সেটাও আমার একটা পাঠ ছিল। আমি যখন দেখা গেছে কবিতা কণ্ঠস্থ করব, তখন কণ্ঠস্থ হয়নি মাইকেল মধুসূদন, সে বয়স কত, আমার 12-13 বছর বয়স। আমার যে শিক্ষক ছিলেন জান্নাতারা আপা, নারায়ণগঞ্জ জামালপুরের, সেই জান্নাতারা আপা একদিন আমাদেরকে শাস্তি দিলেন যে আমি এখন ক্লাস রেখে যাচ্ছি, 20 মিনিটের মধ্যে কবিতা মুখস্থ চাই। সেটা হচ্ছে মাইকেল মধুসূদন। মাইকেলকে আমি চিনেছি জান্নাতারা আপার কাছ থেকে। সেই কবিতার নাম ছিল প্রভাত। আজ পর্যন্ত আমি সেই কবিতা ভুলতে পারিনি, এবং জীবনের স্তরে স্তরে আমরা আমাদের সেই মুখস্থ করা কবিতাগুলোর নতুন রূপ নিয়ে এসেছে। আমার যে শিক্ষক ছিলেন কুমুদিনী কলেজে, আমার যে শিক্ষক ছিলেন ফেনীতে, মালেক স্যার ছিলেন, এরাই তো আমাকে আজকের আমি করেছেন, আমার বন্ধুরা আমাকে আজকের আমি আপা, করেছেন। ফেনীর স্কুলে কি আপনি ভূত নিয়ে গল্প লিখেছিলেন 7-8 বছর বয়সে? একদম, আমার আমার সৃষ্টিশীলতার ওখানেই শুরু। এই গল্পটা চট করে বলি যে আমি তো মানে জে কে রোলিং এর হ্যারি পটারের এত দিক বিদিকে জয় জয়কার, তখন তার জীবন পড়তে গিয়ে আমি দেখলাম যে প্রথম যখন জে কে রোলিং লিখতে শুরু করলেন, তখন তার গল্পগুলো স্কুলে বন্ধুদের বলতেন, এবং এরা তাকে 5 পেনি 10 পেনি এরকম করে দিত, এবং অবস্থা খুব একটা ভালো ছিল না, ওটা এনে মার কাছে দিতেন। তখন আমি ভাবলাম যে ওই বয়সে উনি কি লিখতেন। তখন আমার মনে হলো যে আমি তো ওই বয়স থেকেই গল্প বানানো শুরু করেছি এবং আয় করতে শুরু করেছি। আমার আয় ছিল, ফেনী পিটিআই স্কুলে পড়তাম, অঙ্কের ক্লাস একদম ভালো লাগতো না। এই তরুণরা যারা শুনছেন, অঙ্ক কিন্তু খুব জরুরি বিষয়, এটা শিখতে হবে। তো ক্লাসের মধ্যে আমি জানালা দিয়ে তাকিয়ে থাকতাম, পেছনে একটা বাঁশ ঝাড়, একটা একটা ছোট একটা নর্দমার মতো গেছে, জল বয়ে যায় ওখানে। তো মালিক স্যার আমাকে, এই শামিম এদিকে তাকাও কেন, কি দেখো? আমি খুব কাচুমাচু করে বললাম ভূত। বললেন ভূত, কিসের ভূত? আমি তখন একটা ভূত বানিয়ে একটা ভূতের বর্ণনা দিলাম, যে বর্ণনা দিয়েছি, যেহেতু আমার স্মৃতিশক্তি খুব ভালো, এখনো মনে আছে। আমি বললাম যে স্যার, এটা পাতিলের পেছন দিকের মতো খুব কালো, আর
চোখ দুটা ওখানে আছে, কিছু দাঁড়িয়ে আছে, এবং এই গোলটা বাঁশ গাছ দিয়ে উপর থেকে উঠছে আর নামছে। তিনি আমাকে মহা ধমক দিলেন, আর যদি এটা বলেছো। কিন্তু স্যার তো চলে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে আমার বন্ধুরা ছেকে ধরলো, ভূত আর কি করে রে শামীম। আমি বলি আয় তাইলে বলি। তখন একটা তাল গাছ ছিল, আমরা বলতাম কি তাল সুপারি গাছের নিচে গিয়ে বসতাম। আমার ওই ছোট ছোট বন্ধুরা আমাকে ঘিরে বসতো, আর ওরা যে টিফিন আনতো, ওদের টিফিন গুলো সেটাতে আমাকে আপনি দিত ভাগ খেতে। বসান। তো ভাগ বসাতাম না, আমি মনে করি ওটাই আমার প্রথম, মানে ওরাই আমার গল্পের প্রথম গ্রাহক। আমি তখন দেখলাম যে এমন গল্প বানিয়েছি, কিছুদিন পরে সারা স্কুলের সবাই আর কেউ আর বাথরুমে যায় না, সবাই ভয় পায় ওখানে ভূত আছে। মানে এটাকে বলা হয় যে সার্থক ভূতের গল্প বানিয়ে ফেলেছিলাম। সেটাই সেটাই শুনছিলাম। আমাদের সঙ্গে এর মধ্যে অনেকেই অনলাইনে মানে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, অনেক আহ, আহ, এরই মধ্যে এসএমএস হয়ে এসেছে, খুদে বার্তা এসেছে। আম, যুক্তরাজ্য থেকে, আপনি যেখানে বসবাস করেন তার থেকে অনেক দূরে, ম্যানচেস্টার থেকে খায়রুল ইসলাম রোজেন, হবিগঞ্জের মিরপুর থেকে ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, ঢাকার মিরপুর ইকবাল, 10 থেকে মাজহারুল ইসলাম, বগুড়া থেকে মাঝার, আব্দুল হাই। তারা শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে তারা উপভোগ করছেন, এবং তাদের কয়েকজনের, একাধিক ব্যক্তি বা তরুণের দাবি আপনি আবার এই ধরনের অনুষ্ঠানে কবে যুক্ত হবেন, তারা আবার আরো শুনতে চান। তো এখন আসলে আমি কুমিল্লা তো শহর তরুণ। থেকে সেজুতি বড়ুয়া, সিলেট থেকে বাহ, তালুকদার পারভেজ, খুলনা থেকে সাদিয়া আরফিন আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। এত কাকলি জায়গা আহমেদ, থেকে এত তরুণ তরুণী বলেছেন, পার্থ, সুজন আর অনুপম, তিনজনকেই বলি আমি তো আসতেই চাই। আম, তবে একটু কথা বলে নিতে হবে, আর সেই দিন হয়তো আর একটু গুছিয়ে বলা যাবে। ওদেরও তো অনেক প্রশ্ন ছিল, তাহলে আমাকে হয়তো অত বেশি বলতে হতো না আর কি। তো আজকে তো আমি অনেক বেশি, মানে বেশ একটু এলোমেলো ভাবেই কিছু কথাবার্তা বলেছি। নিশ্চয়ই আসতে চাই, আমাকে যে আপনারা আবার চান এই জন্য তো আমি অনেক খুশি, বলেন। এভাবে আমন্ত্রণ পেলে কে না আসতে চায়, আপনাদের কাছে নমিত। হ্যাঁ, শুরুতে যেটি বলছিলাম, এবং এই অনুষ্ঠানের মতে কিন্তু আমি বলেছি যে এই যে তরুণদের সঙ্গে, তারুণ্যের সঙ্গে যে আপনি যুক্ত হতে চান, সেখানে কিন্তু আপনার না নেই। আপনি যুক্ত হতে চান, আপনাকে আবারও আমরা যুক্ত করতে চাই। এই যে আম, দাবিটা রেখে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। মোস্তফা মনোয়ার সুজন আমার দীর্ঘদিনের সহকর্মী, আমরা সমবয়সী। আমরা বাংলাদেশ ইনিশিয়েটিভ করেছি আপা এই কারণে, বাংলাদেশের আহ, একটা আহ, একটা প্রবণতা আমরা লক্ষ্য করি, সেটি হলো যে উদ্যোগের অভাব। এই জন্য আমরা নাম দিয়েছি বাংলাদেশ ইনিশিয়েটিভ। আমি বাংলাদেশকে খুব এগিয়ে পছন্দ নিয়ে করেছি যেতে, নামটা। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে যারা কাজ করছেন এবং যাদের উদ্দেশ্য সৎ এবং শুভবুদ্ধি সম্পন্ন, তাদেরকে আমরা যুক্ত করতে চাই এইভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিভিন্ন শুধু এই যে সরাসরি অনুষ্ঠান তা না, আরো বিভিন্ন কর্মসূচি আমাদের রয়েছে। যেহেতু আহ, এটি খুবই বাহ, প্রাথমিক পর্যায়ে, এরই মধ্যে আমাদের সঙ্গে এসে আহ, সরকারের একা মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী দিয়ে আমরা শুরু করেছিলাম এম এ মান্নান। তারপরে প্রতিনিয়ত আমরা অনুষ্ঠান করছি এবং সবাই যুক্ত হচ্ছেন। জাতীয় শোক দিবসের আহ, শুরুতে একবারে প্রথম প্রহরে আমরা বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বিশিষ্ট আবৃত্তিকার হাসান আরিফের নিজের সংগঠন শ্রুতি ঘরের মাধ্যমে যে ছবি কথা বলে সেটি আমরা সরাসরি সম্প্রচার করেছি। এর বিভিন্ন উদ্যোগের সঙ্গে আমরা আছি, আমরা থাকতে চাই। আবার যেহেতু শেষ দিকে, আমরা শেষ পর্যায়ে, আমরা শেষ করতে চাই না, কিন্তু তারপরও সন্ধ্যা রাত হয়ে যায়, আমরা শেষের দিকে এসেছি। আপনাকে আমরা বিদায় দিতে চাই না, তারপরও বলতে হয় আপা, আপাতত আমরা বিদায় নিতে চাই। আর শেষ পর্যায়ে আপনি যদি শেষ করেন, শেষ বক্তব্য দেন আমাদের তরুণ তরুণীদের উদ্দেশ্যে। আর মোস্তফা মনোয়ার সুজন, আপনি যেহেতু বাংলাদেশ ইনিশিয়েটিভের আমাদেরই লোক আপনি ছিলেন, আর আমি খুব খুশি হয়েছি, আমি যে সঞ্চালনা করেছি তাতে আমি নির্ভার থেকেছি যে আপনি ছিলেন। কারণ হচ্ছে আমি জানতাম না আপনি নিজে একজন শামীম আজাদকে এতটা পাঠ করেছেন এবং গভীরভাবে। আমি আমি কৃতজ্ঞতা অনেক প্রকাশ করছি কৃতজ্ঞ। এবং ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি। আপা, আপনি শেষ করবেন আমাদের উদ্দেশ্যে অনেক মোটামুটি কিছু বলে। হ্যাঁ, আমরা ওই আপনি আমি দীর্ঘদিন আমাদের মনে থাকবেন এবং আমরা খুব সহসাই আপনাকে দীর্ঘ সময়ের জন্য মানে মানুষের কাছে নিয়ে আসবো, মানে তরুণ প্রজন্মের কাছে। আমাদের বয়সী বা আমাদের যে জুনিয়র যারা আছে, অনেক কথা শোনার আছে আসলে। আপনি আজকে বলে আজকে শেষ করবেন। ধন্যবাদ আমি আপনাকে। অনেক খুশি হলাম। আমার মনে হয় আমিও বক্তব্য দীর্ঘায়িত করব না। পার্থ, সুজন, অনুপম সবাইকে অনেক শুভেচ্ছা। জাগরণ বার্তা আমাদের সঙ্গে আছে, তাদেরকে শুভেচ্ছা। বাংলাদেশ ইনিশিয়েটিভ এর কারণে তরুণদের কাছে গেলাম। ডক্টর সেলিম জাহানের একটা কথা আছে যে আমরা কেবল মানুষকে বলি তরুণরাই আমাদের ভবিষ্যৎ, তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তিনি বলেন তরুণদেরকে বর্তমান করে দিন, তরুণদেরকে বর্তমান করে দিন, তাদেরকে আর ভবিষ্যৎ রাখবেন না। তো এই যে তরুণরা আজকে আপনারা যারা আছেন, আমি এই কথাটি খুব বিশ্বাস করি, আপনারা আমাদের বর্তমান। এবং আমরা যারা আছি তাদেরকে বলবো, তরুণদেরকে বলবো না আমরা এক পা পেছনে যাই কিন্তু তাদের সঙ্গে থাকি। আমরা আর আমি না করি। যদি বলে না ওদেরকে আমরা আমরা জায়গা না করে দেই, ওরা আমাদের ভবিষ্যতে পৌঁছবার যে জায়গা, সেই ভবিষ্যৎ কবে আসবে আমরা বলতে পারি না। ওদেরকে বর্তমান করে দিতে হবে। ওদের কাছ থেকে আজকে যেমন দেখেন কতগুলো প্রশ্ন পেয়েছি, এই প্রশ্নগুলো তো তাদেরকে কেউ বলে কয়ে দেয়নি। আমি জানি যে এখানে পার্থ, সুজন এবং আহ অনুপম না থাকলেও এদের প্রশ্ন দিয়ে আমরা কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান চালিয়ে দিতে পারতাম। এত সব বিষয়গুলো আপনারা ধরতে পারেন। আপনাদের ভেতরে যে আত্মবিশ্বাস রয়েছে, যে জিজ্ঞাসা রয়েছে, যে চর্চা রয়েছে, সেটা অব্যাহত রাখতে হবে। এবং যে বিষয়ে পঠন পাঠন করতে চান সেটা পাঠের কোনো বিকল্প নাই। এবং যে দেশের আপনারা সন্তান, আমরা যে দেশের সন্তান, পৃথিবীর মধ্যে হচ্ছে সর্বোচ্চ এবং সর্ব উজ্জ্বল মুহূর্ত হচ্ছে আমাদের ৭১-এর স্বাধীনতা, আমাদের বিজয় দিবস, আমাদের স্বাধীনতা অর্জন। ওই শক্তিতে বলিয়ান হয়ে উঠুন এবং সেই ৪ স্তম্ভ সেইভাবেই যদি মন মানসিকতা করে নেন, পৃথিবীতে কোথাও কেউ আপনাকে আটকাতে পারবে না। সুতরাং আপনাদের হাতেই আপনাদের ভবিষ্যৎ বা আপনাদের বর্তমান, এবং তাতে আমি মনে করি যে আপনারা খুব ভালো পারবেন। আর আমি আসলে আমার একটা কবিতা দিয়ে, এটা আমার আশীর্বাদ দিয়ে আমি আজকে বিদায় নেব, এবং দেখি যদি আমাকে আবার ডাকেন এবং আমার যদি সময় হয় আসবো। এটি ওম গ্রন্থ থেকে, মনে হলো আমার কবিতাটার নাম হচ্ছে আশীর্বাদ। বায়ুর আদর নাও, এটা আমার পরবর্তী প্রজন্মের, আমার সন্তানদের জন্য। বায়ুর আদর নাও, নক্ষত্রের নদী ধরে হাঁটো, জন্মের দাগ ছুঁয়ে বড় হও জ্যোতির লাঙল, মুক্তিযোদ্ধা হও, হও অতিক্রান্ত সময়ের সুখ। উদগ্র শ্রাবণ পিতা ও পুত্র আমার, এ বিশ্রী মৌসুম আর অসুখ পেরো, নখের বৈঠায় তুলে আনো আম্রকানন, চন্দ্রভূম ভরে যাক মুক্ত পুচ্ছ প্রবালে, আর সরিষার লাল লাল বীজে পুনর্বার পুনর্বার পুনর্বার। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম পাঠ প্রিয় আপা শামীম আজাদ। আমরা আমাদের সঙ্গে আপনি যুক্ত ছিলেন, আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে যেসব তরুণ তরুণী এবং অন্য অনেকেই যুক্ত ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আশা রাখছি আবারও আমরা যুক্ত হব, আবারও আমরা কথা বলবো এবং আমরা আবারও কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় সেটি আমরা একজন শামীম আজাদের কাছ থেকে আরো শুনতে চাই। এবং আমার এই বক্তব্য দিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। আপনারা শামীম আজাদ এবং সুজন দুজনকে আবারও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এখানেই শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। অনেক এখানেই বিদায় নিচ্ছি।